যে মেডিকেল সায়েন্স যখন তৈরি হয়, যেমন আজকের যে মেডিকেল সায়েন্স আমরা নিয়ে দেখছি বা আমরা জানছি, বেসিক্যালি এটা ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স। ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স যখন পৃথিবীতে আসে তখন তারা কি কেটে দেখেছে, ভেতরে হৃৎপিণ্ড আছে, ভেতরে কিডনি আছে, ভেতরে লাংস আছে, হাড় আছে, রক্ত আছে, তারা দেখেছে এটাই হচ্ছে শরীর, এটাই হচ্ছে আমাদের চিকিৎসার কেন্দ্র। তারা কিন্তু কোথাও মন দেখতে পায়নি, যেটা একটা মানুষের জীবনে বা একটা শরীরের জীবনে বিশাল বড় ভূমিকা পালন করে। মন, তোমার জন্য আমি আর কি করতে পারি? লোকে বলে দোয়া করা, তোমার জন্য দোয়া চাইতে পারি। তাহলে দোয়া মানে কি, আমি একটা ফ্রিকোয়েন্সিতে একটা এমন জিনিস ভাবছি যে ভাবনাটা তোমার কাছে গিয়ে যাতে পৌঁছয়। যেমন করে লোকে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রার্থনা ইজ অ্যানাদার মিনিং, বাট প্রার্থনা রেজাল্ট দেয় অন্য জিনিস। তার কারণ প্রার্থনা ইজ আ ওয়েব। প্যারালাইসিস মানে আমরা যেটাকে ভেবে নিয়েছি, এটা প্যারালাইসিস নয়। প্যারালাইসিস মানে আমার শরীরের মধ্যে ভয়ঙ্কর গ্যাস, আমার হিউজ একটা কনস্টিপেশনের প্রবলেম, এই দুটো যখন আমার শরীরের ব্রেনকে প্রেশার ক্রিয়েট করেছে, আমার শরীরের বিভিন্ন রকম ধরনের অর্গানকে ডিস্টার্ব করেছে, তার জন্য আমার শরীরের নার্ভাস সিস্টেম কাজ করতে পারছে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন সানডে। আবার আরেকটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং আজকের এপিসোডটা খুব স্পেশাল। তার কারণ হলো, এর আগে একটি এপিসোড আমি করেছিলাম ডক্টর সমীর কুমার ধারার সঙ্গে। সেটা আপনাদের ভালোবাসায় আমরা আপ্লুত হয়ে গেছি, এত ভালোবাসা পেয়েছি, এত এত কমেন্টস পেয়েছি, এত এত লাইকস পেয়েছি, এত এত পার্সোনাল মেসেজেস পেয়েছি, এবং সেই এপিসোডটা অলরেডি 7 লাখ 7.5 লাখ ক্রস করে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। তো মনে হলো এরকম একজনের সঙ্গে আরেকটা এপিসোড তো অবশ্যই করা উচিত, আরেকটু ডিপার জায়গায় যাওয়া উচিত। এবং আপনারা অনেক প্রশ্ন করেছেন সেই ভিডিওটা দেখে, আপনারা অনেক উপকৃত হয়েছেন সেই ভিডিওটা দেখে। তো অবশ্যই মনে হলো যে যেই ভ্যালুটা সোল কানেকশন পডকাস্ট আপনাদেরকে প্রমিস করে, সেই ভ্যালুটা যদি আপনারা আমাদের থেকে পেয়ে থাকেন, তাহলে আরেকবার আপনাকে ডাকাটা খুব জরুরি ছিল। ওয়েলকাম ডক্টর সমীর কুমার ধারা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। তোমাকেও অনেক ধন্যবাদ, তার কারণ তোমার এই পডকাস্টে প্রচুর মহান মহান ব্যক্তিত্বরা আসেন এবং তারা এসে তোমার সঙ্গে কমিউনিকেশন করেন। তো আমি একজন সাধারণই একজন মানুষ, একজন জীবন যোদ্ধা। তো সেই জায়গায় মানুষ যে আমাকে এত ভালোবেসেছে এবং এই জায়গায় আমি বসে তোমার সঙ্গে কথা বলতে পারছি, সেটা তোমাকে এবং যত মানুষ আমাকে দেখেছে এবং তারা ভালোবেসেছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, একদম, সেটা তো বটেই। আপনাকে অবশ্যই ধন্যবাদ, কারণ আপনি একটা এমন জিনিস এমনভাবে প্রেজেন্ট করেছেন লোকের কাছে, যে মানুষের কাছে না কমিউনিকেট করতে খুব সুবিধা হচ্ছে, মানুষের বুঝতে খুব সুবিধা হচ্ছে। এবং আমি এরকম মেসেজও পেয়েছি, যে আপনারাও নিশ্চয়ই পেয়েছেন, আপনিও নিশ্চয়ই পেয়েছেন, যে আমি কয়েকদিন ধরে এটা করে অনেক সুস্থ অনুভব করছি। আমি নিজের মায়ের কথা বলছি, তিনি বারবার বলছেন যে আমার মনে হয় যে, এবং উনি নিজের লাইফস্টাইলে একটা পরিবর্তন এনেছেন এবং তাতে কিন্তু উনি একটু সুস্থতার দিকেই পৌঁছচ্ছেন। সেটা একটা অদ্ভুত ব্যাপার, মানে খুবই ম্যাজিক্যাল। কারণ কয়েকদিন আগে আমার মা অ্যাকচুয়ালি শয্যাশায়ী ছিলেন, এখন তিনি নিজের কাজ নিজে করেন। 2 জন আয়ামাসি ছিল বাড়িতে, তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা এরকমই, তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার। তো আমার মনে হলো আরেকটুখানি যদি ডিপার লেভেলে ঢোকা যায়। আমার প্রথম প্রশ্নটা হবে আজকে, যে দেখুন, চিকিৎসা বিজ্ঞান সারা পৃথিবীর, সে চিকিৎসা বিজ্ঞান তো বারবার শুধু মানুষকে ভালো রাখার কথাই বলছে, মানে মানুষ যাতে ভালো হয়ে যায়, মানুষের যাতে এই অসুখ হবে ওই ওষুধ খাবে ঠিক হয়ে যাবে। বারবার এত রকম চিকিৎসা শাস্ত্র নিয়ে রিসার্চ চলছে সারা পৃথিবীতে, সে সমস্ত তো মানুষের সুস্থ থাকার দিকেই। একদম। তো মানুষ এই মুহূর্তে যদি দাঁড়িয়ে দেখা যায়, আজকে আমি আমার ছোটোবেলার কথা যদি বলি, ছোটোবেলায় আমি যত মানুষকে অসুস্থ দেখতাম বা যত হসপিটাল দেখতাম আমার চারপাশে, যত ডাক্তার দেখতাম আমার চারপাশে, তার সংখ্যা এখন খুব, যদি ভুল না করি তাহলে 3 গুণ হয়ে গেছে। তাহলে এত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অথচ চিকিৎসা শাস্ত্র কাজ করছে কিন্তু মানুষকে সুস্থ করার জন্য। এটা কি করে হচ্ছে? হ্যাঁ, এটা একটা সত্যি সত্যি আপনারও যেমন একটা বড় কোশ্চেন, আমারও একটা কোশ্চেন ছিল যেদিন আমি অসুস্থ হওয়া শুরু করলাম। কারণ 25 বছর 26 বছর বয়স, তখন আমি অসুস্থতা কী জিনিস জানতাম না। কিন্তু তারপরে যখন আমার ডায়াবেটিক, ব্লাড প্রেশার, স্কিন ডিজিজ এবং আরও বিভিন্ন রকম ধরনের সমস্যা তৈরি হলো, তখন আমি খোঁজ করা শুরু করলাম, জানা শুরু করলাম। তো জানার এই সময়টা প্রায় 18 বছর 19 বছর আমার আজকে। তো এখান থেকে যেটা আমি জানতে পেরেছি বা জানলাম, সেটা হচ্ছে মেডিকেল এই ব্যাপারটাকে মানুষের কাছে একটা গুমরাহ করা, মানে একটা লুকিয়ে রাখা একটা জিনিস। কারণ দেখো, এই পৃথিবীতে প্রায় 48 লাখ টাইপস অফ অ্যানিম্যাল বাস করে। তারা পৃথিবীতে প্রকৃতির যেভাবে তাদেরকে পাঠায়,
আমাকেও যেভাবে পাঠিয়েছে আবার প্রকৃতি তাদেরকে ফেরতও নিয়ে নেবে, এটা প্রকৃতির নিয়ম, আসবে আর যাবে। তো সেখানে যদি তুমি দেখো প্রকৃতি তার মানে কি আমার মা, তার মানে সে আমার সৃষ্টিকর্তা। তাহলে মা কি কোনোদিন চাইবে ছেলের বলি হোক, ছেলে যন্ত্রণায় ছটফট করে মারা যাক, ছেলের অল্প বয়সে ছেলে মৃত হয়ে যাক? মা নিশ্চয়ই কোনোদিন চাইবে না, কোনো মাই চাইবে না। তাহলে প্রকৃতি যদি আমার মা হয়ে থাকে এবং 48 লক্ষ ধরনের জীবজন্তুর মা হয়ে থাকে, তাহলে তার তো এরকম ধরনের আশা করা উচিতই নয়। কোথাও না কোথাও আমরা আমাদের এই জীবনটাকে ভুলভাবে চালাচ্ছি বলেই এই যে যন্ত্রটা, এই যে শরীরটা, এটা একটা যন্ত্র, এই যন্ত্রটা আমরা জন্মসূত্রে পেয়েছি। কোথাও না কোথাও আমাদের এই জীবনটাকে, এই শরীরটাকে আমরা ভুলভাবে পরিচালিত করছি, যার দায় পড়ছে ডক্টরের উপরে। ডক্টর কিছু করার নেই, ডক্টরের এটা কাজই নয়। কারণ একটা গরু বা একটা ছাগল, তার তো ডাক্তার নেই। একটা যে সমুদ্রের মাছ, তার ডাক্তার বা তার হসপিটাল কোথায়? তাহলে পৃথিবীর উচিত ছিল, প্রকৃতির উচিত ছিল, যেমন লোকে বলে না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তার মানে আমাদের জীবন যে দিয়েছে সে আমাদের আহারও দিয়েছে, সে আমাদের সুস্থতাও দিয়েছে। তাহলে ডাক্তার দিল না কেন বা ওষুধ দিল না কেন? তাহলে জন্ম সময় থেকেই পাওয়া উচিত ছিল। তার মানে কোথাও না কোথাও আমরা আমাদের জীবনকে ভুলভাবে চালনা করার জন্য তার খেসারত, এটা হচ্ছে একটা রোগ বা অসুখ বা অসুবিধে বলতে পারি। বেসিক্যালি এটা কিন্তু কোনো রোগ নয়। আর যদি তুমি বলো ডায়াবেটিক বলো, ক্যান্সার বলো, আলসার বলো, এটা কোনো রোগ নয়। এটা একটা কি, এটা একটা আমাদের শরীরের একটা ইমব্যালেন্স বা আমাদের শরীরের একটা ভুল কিছু করার তার একটা খেসারত। সেই খেসারতটাকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যে ওষুধ দিয়ে, ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হওয়ার জন্য। আদৌ আমরা সুস্থ হচ্ছি না, আমরা কাঁদছি, চিৎকার করছি। তার কারণ কি? বর্তমান মেডিকেল সায়েন্স ট্রিটমেন্ট করছে কার? রোগের। রোগীর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। কারণ রোগ সারিয়ে দিলে আবার রোগ হবে। যদি আমি ধরেই নিই যে রোগের নাম পরীক্ষায় ফেল করেছি, এটা একটা রোগের নাম যে আমি পরীক্ষায় ফেল করেছি, তাহলে এটাকে সারাবো কী করে? ন্যাচারাল উত্তর আসবে কি, সারাবো কী করতে? যদি আমার রোগটার নাম হয় পরীক্ষায় ফেল করেছি, তাহলে এই অসুখটা থেকে আমি সুস্থ হব কি করে? পরীক্ষায় পাস করতে গেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা করতে হবে। তাহলে যদি আমি মন দিয়ে পড়াশোনা করি, আমি পরীক্ষায় পাস করে যাব। তার মানে এখানে কি আমি রোগের চিকিৎসা করলাম? আমি রোগীর চিকিৎসা, রোগীকে বললাম তুমি নিয়মিত পড়াশোনা করবে, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, তুমি খাতায় লিখে লিখে পড়াশোনা করবে, তুমি জোরে চিৎকার করে করে পড়াশোনা করে মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে যখন তুমি পরীক্ষা দেবে তখন তুমি পাস করে যাবে। তাহলে এটা হলে অ্যাকচুয়াল চিকিৎসা ব্যবস্থাটা হতো। চিকিৎসা ব্যবস্থা কি করেছে? মানুষটাকে ছেড়ে দিচ্ছে। কারণ মানুষের ওই কার্যকারণের জন্য, মানুষের ওই জীবনযাপন করার জন্য, রোগটার ওই রোগীর ওই অ্যাক্টিভিটির জন্য রোগ হয়েছে। তাহলে রোগীর ট্রিটমেন্ট তো হলো না। তুমি তাকে জোর করে যদি পাস করিয়ে দাও, পরের বছর সে কী করবে? আবার ফেল করবে। তুমি তখন বলবে আমি তাহলে চেন্নাই যাই, বম্বে যাই, ব্যাঙ্গালোরে যাই। আজকে তাই হচ্ছে, তুমি একবার এক হসপিটাল থেকে বেরোলে, পরে আরেক হসপিটাল ঢুকে গেলে, তোমার চিকিৎসাটা হচ্ছে না। তার কারণ তোমার কারণের জন্য তোমার আজকের রোগ। এবারে এইখানে যেটা আমার যেটা বলার, আমি যেটা সবাইকে যেটা বলি, বেসিক্যালি আমাদের চিকিৎসা কোথায় হয়? শরীরে। শরীর এইটুকু, সেখানে তুমি রসুন খাচ্ছ, সেখানে তুমি আদা খাচ্ছ, সেখানে তুমি বিভিন্ন রকম ধরনের পেন কিলার ওষুধ খাচ্ছ, এইটুকু শরীরে। কিন্তু এর থেকে বিশাল বড় যে শরীরটা পড়ে আছে, সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মন। কেন বলো তো? তার কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স যখন তৈরি হয়, যেমন আজকের যে মেডিকেল সায়েন্স আমরা নিয়ে দেখছি বা আমরা জানছি, বেসিক্যালি এটা ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স। একদম। ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স যখন পৃথিবীতে আসে, তখন তারা কি কেটে দেখেছে? ভেতরে হৃৎপিণ্ড আছে, ভেতরে কিডনি আছে, ভেতরে লাংস আছে, হাড় আছে, রক্ত আছে। তারা দেখেছে এটাই হচ্ছে শরীর, এটাই হচ্ছে আমাদের চিকিৎসার কেন্দ্র। তারা কিন্তু কোথাও মন দেখতে পায়নি, যেটা একটা মানুষের জীবনে বা একটা শরীরের জীবনে বিশাল বড় ভূমিকা পালন করে মন। সেই মনের চিকিৎসা হয় না বলেই তুমি শরীরের চিকিৎসা করতে করতে থকে যাবে, কিন্তু তুমি কোনদিন ক্যান্সার, তুমি কোনদিন ডায়াবেটিক, তুমি কোনদিন আলসার, তুমি কোনদিন কনস্টিপেশন সারাতে পারবে না। তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিজিক্যাল বডি অ্যান্ড মাইন্ড? সেটা যদি একটা মানুষ জেনে যায়, তাহলে কি হবে? সে রোগটাকে বাড়িতে বসে সারিয়ে ফেলতে পারবে। যেমন আমি আগেও বলেছি যে একটা মানুষকে ডাক্তারের কাছে যাওয়ারই প্রয়োজন নেই, মানুষ বাড়িতে বসেই তার সুস্থতা করতে পারবে। তার কারণ জিনিসটা এমনই সহজ ব্যাপার।
এই যে শরীর আর এই যে মন, যদি এটাকে আমি একটুখানি গল্পের চলে বা মেডিকেল টার্মিনোলজির বাইরে গিয়ে বোঝাই, তাহলে খুব বুঝতে সুবিধা হবে। যে আমাদের এই শরীরটা, তাকে ধরছি একটা নৌকা, একটা নৌকা ভেসে চলেছে নদীর ওপরে বা সমুদ্রের ওপরে, একটা নৌকা ভেসে চলেছে। তাহলে নৌকা কেন ভাসছে? কারণ তার ভাষাই কাজ। নৌকা মানে কি? নৌকা মানে আমার শরীর। তাহলে আমার শরীরের ভেতরে হার্ট আছে, কিডনি আছে, লাংস আছে, তারা নিজেরা নিজেদের মতো করে কাজ করে চলেছে। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে তারা কাজ শুরু করেছে, কাউকে না জিজ্ঞেস করে এবং কাউকে না ডিস্টার্ব করে। তারা খাবার হজম করছে, তারা অক্সিজেন টেনে নিচ্ছে, তারা ব্লাড সার্কুলেশন পাঠাচ্ছে। তার মানে নৌকা সে ধীরে 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 বয়ে চলেছে। তার গন্তব্যস্থল কত? ছোট থেকে ধীরে ধীরে সে বড় হবে, তারপরে বুড়ো হবে, তারপর সে চলে যাবে। এটাই তার নৌকার গন্তব্য, মানে এটাই শরীরের গন্তব্য, জন্ম থেকে মৃত্যু, জন্ম থেকে মৃত্যু। এই যে বয়ে চলেছে যে জলের ওপরে, এই জলটা হচ্ছে আমাদের মন। তার মানে মনটা এত ব্যাপ্তি, এত বড়। এই মনে যখন নৌকা ভাসছে কোনো অসুবিধে নেই, কিন্তু নৌকা যখন দুলছে তখনই অসুবিধে, কারণ জলে ঢেউ লেগেছে। এই জলে ঢেউ কি? আমাদের ভাবনা। তার মানে আমরা এই যে ভাবছি, যখনই কিছু ভাবছি তখনই কিন্তু ওই মনের জলে ঢেউ লাগছে। আর এই ঢেউ ডিস্টার্ব করছে কাকে? নৌকাকে। তাহলে নৌকার যে সাধারণ কাজ তাতে ব্যাহত হচ্ছে। এবার তুমি হয়তো বলবে যে এটা দরকার কি ছিল প্রকৃতির? নৌকা, ঢেউ, তার সঙ্গে হেলে দুলে। তার কারণ এটা একটা ইমার্জেন্সি ফর্মুলা। কারণ জীবনে কখনো না কখনো তোমার ঢেউ আসতেই পারে। তোমাকে বাঘ তাড়া করেছে, তুমি ভয় পাচ্ছ, তুমি সাপ দেখেছো, তুমি রেগে গেছো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জন্য তোমার লড়াই হতে পারে, তার জন্য শক্তি লাগবে, ইমার্জেন্সি। এই মেকানিজমটা আমাদের শরীরের ভেতরে আছে। কিন্তু এই মেকানিজমটাকে যখন আমরা নষ্ট করছি বা বারবার করে ডিস্টার্ব করছি, তখন এই মেকানিজমটা কিন্তু আমাকে ক্ষতি করছে। কীরকম? সাপোজ তুমি কোনো কারণে রেগে গেলে, তার ঢেউ কিন্তু অনেক বড় বড়। তুমি যখন ভালোবাসছো, খুশি আছো, তখনও তার ঢেউ, তখন কিন্তু অল্প অল্প মৃদু মৃদু ঢেউ। তার মানে আমাদের মনের যে ভাবনা, সেই মনের ভাবনার কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা এনার্জির কম্পাঙ্গ তৈরি হয়। আমাদের এভরি ভাবনা, এভরি থটস, উই হ্যাভ এভরি থটস, দের ইজ আ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এবং তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সে কাঁপছে। তাহলে আমি যেমন যেমন ভাবছি তেমন তেমন আমার শরীরের মধ্যে ওই সমুদ্রের জলে ঢেউ উঠছে, আর সেই ঢেউ শরীর কী করছে? কাজ করছে। এবারে এখানে বুঝে নেওয়া দরকার আমাদের শরীর, আমাদের মাথা এবং আমাদের মন, এই তিনটের সম্পর্ক। আমাদের শরীর বেসিক্যালি চাকর, কারণ তার কিছু বলার নেই, যে হুকুম বলে তাকে কাজ করতে হয়। মাথা তাকে যা যা কিছু বলবে। মাথা হচ্ছে আমাদের শরীরের একটা বোকা জায়গা। তুমি হয়তো বলবে যে মাথা তো বুদ্ধি, মাথা তো বুদ্ধি, কিন্তু মাথা কিন্তু বেসিক্যালি বোকা, সে প্রচণ্ড বোকা। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। চালাক তাহলে কে? চালাক হচ্ছে আমাদের মন। সেই জন্য মাঙ্কি মাইন্ড বলা হয়, অস্থির মন। মন হচ্ছে প্রচণ্ড চালু, প্রচণ্ড ধূর্ত, এবং মন যেমন যেমন ভাবে তেমন তেমন আমাদের মাথা সেভাবেই শরীরকে বলে। মন এক্ষুনি ভাবলো খিদে পাচ্ছে, সঙ্গে সঙ্গে মাথা বলছে এই খিদে পাচ্ছে, স্টমাককে বলছে তুমি ঘ্রিল হরমোন ক্ষরণ করো, তোমার খিদে লাগবে, সঙ্গে সঙ্গে খিদে লাগা শুরু হয়ে গেল। যদি এটার একটা অন্যরকম সায়েন্টিফিক উদাহরণ দিই, তাহলে তোমাকে বলতে হয় যে মাথা কতটা বোকা তুমি দেখো। একটা মানুষ ঘুমিয়ে আছে, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সে কাউকে আদর করছে, কাউকে ভালোবাসছে। তাহলে মানুষটা কিন্তু ঘুমিয়ে আছে এবং সে স্বপ্ন দেখছে। মাথা কি করবে? এতটাই বোকা, সে শরীরকে বলবে তুমি এক্ষুনি টেস্টোস্টেরন হরমোন থেকে হরমোন রিলিজ করে দাও। সুতরাং শরীরে হরমোন রিলিজ হয়ে যাবে, তখন তোমাকে ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় স্বপ্নদোষ, নাইট ফলস, স্বপ্নদোষ। এটা নিয়ে অনেক পেশেন্ট আছে, ঘুরে বেড়াচ্ছে, কী করে সারবে সেটা নিয়ে পরে কথা বলছি। তাহলে একটা ঘুমন্ত মানুষের শরীরে মাথা কি করলো? হরমোনকে রিলিজ করে দিল, শুধু মানে আদেশ করলো রিলিজ করে দাও, রিলিজ করে দাও, রিলিজ করে দিল। কে বলেছে? মন বলেছে। সে কিন্তু একবারও দেখলো না যে সত্যিকারের ভালোবাসতে হবে বা আমার সঙ্গে ভালোবাসার লোক আছে কিনা, আমি জেগে আছি কিনা, এই সমস্ত প্রশ্নে কিন্তু মাথা গেলই না। শুধু তাকে একটা ভাবনা দিয়েছে মন, সেই ভাবনাতে সে কিন্তু এই কাজটা করে বসলো। তাহলে তুমি একটা ভাবনা দিলে রাগ, সঙ্গে সঙ্গে তোমার মাথা কিন্তু তোমার শরীরকে বলবে ক্ষরণ হও, কি কর্টিসল হরমোন ক্ষরণ হয়ে যাবে। একটা জিনিস কিন্তু বারবার বলা হয় যে ব্রেনই সব করে, অনেক মানে ওয়েস্টার্ন সায়েন্সে এটা নিয়ে খুব কথা হয়, ব্রেনই সব ডিসাইড করে, মন বলে আসলে কিছু নেই। কিন্তু আমাদের দেশ বা আমাদের প্রাচীন শাস্ত্র বারবার কিন্তু মনের ব্যাপারে খুব 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 বারবার স্ট্রেস করেছে যে
কনসাসনেস, তোমার মনকে সুস্থ কী করে রাখবে, কী কী প্র্যাকটিস করতে হবে, মেডিটেশন করতে হবে, এই সমস্ত জিনিস কিন্তু বারবার বলে গেছে যে মন আর ব্রেন আলাদা জিনিস। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে সবই হরমোনের খেলা, বাট সেটা তো অ্যাকচুয়ালি নয়। একদমই নয়, একদমই নয়। তার কারণ কি, আজকে এইটাই তো লড়াই বেসিক্যালি ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন। এই লড়াইটা কেন? লড়াইটা হচ্ছে ওরা ফিজিক্যাল বডিকে ভাবে একটা মেশিন, আর আমরা ফিজিক্যাল বডি অ্যান্ড মাইন্ড বডি দুটোকে নিয়ে ভাবি। যেমন ধরো রেডিওতে গান বাজে, আমরা কি করি, রেডিওটাকে অন করি, তারপরে ওর সেন্টারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, একটা ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করাই, তখন ও FM বা তখন ও বিবিধ ভারতী, তখন ও ঢাকা, কাউকে না কাউকে কালেক্ট করে আমার রেডিওতে গান বাজছে, আমার রেডিওতে খবর হচ্ছে, বা আমার রেডিওতে হোয়াটএভার হচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিকে আমার রেডিও ক্যাচ করতে পেরেছে। তার মানে এই পৃথিবীতে সমস্ত কিছু আমরা যেটা দেখতে পাচ্ছি না, প্রত্যেকের একটা কম্পাঙ্গ আছে, ফ্রিকোয়েন্সি আছে। তার মানে তোমার ভাবনার যেমন ফ্রিকোয়েন্সি আছে, প্রতিটা জিনিস, যেমন লোকে বলে ল অফ অ্যাট্রাকশন। তুমি এক্ষুনি ভাবছিলে, হঠাৎ করে তোমার মায়ের কথা বা তোমার মাসির কথা, তুমি দেখলে তোমার ফোনটা বাজছে আর মাসিই ফোন করছে। এবং ল অফ অ্যাট্রাকশনে প্রচুর পৃথিবীতে প্রচুর বুকস আছে, NLP ট্রেনিং লোকে করায়। তো বেসিক্যালি আমি ওদিকে অতটা বেশি যাচ্ছি না, কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করছি যে মানুষের মন মানুষের শরীরকে প্রতিনিয়ত জর্জরিত করে রাখে, এবং তার জন্য, তার জেরে মানুষের শরীরে এত রোগ। তার কারণ আমাদের শরীরে প্রতিটা ভাবনা তার একটা কম্পাঙ্গ তৈরি করছে, এবং এই কম্পাঙ্গ আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনকে রিলিজ করতে সহযোগিতা করে, এবং যার ফলে আমাদের শরীর সে মতো চলতে থাকে। ল অফ অ্যাট্রাকশনের কথা বললেন, ল অফ অ্যাট্রাকশন তো সাইন্টিফিক্যালি সারা পৃথিবীতে, মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী ল অফ অ্যাট্রাকশন তো ওয়ার্ক করতে পারে না, কারণ মেডিকেল সায়েন্স তো, মানে ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্স তো বলে মন বলে কিছু হয়ই না। ল অফ অ্যাট্রাকশন এখন পাশ্চাত্য দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব বেশি পপুলার, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান শাস্ত্র দ্বারাই, ইন্ডিয়ান আমাদের যে বেসিক আইডিয়া, সেই আইডিয়ার থেকেই তৈরি। ওখানে তার সেটা প্রচণ্ডভাবে অ্যাকসেপ্টেড এখন। তো ওটা যদি অ্যাকসেপ্টেড হতে পারে, তাহলে এটা তো মানতেই হবে যে মন একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একদম। যদি আমরা আয়ুর্বেদা সায়েন্সকে যদি আমরা দেখি, কারণ আয়ুর্বেদা সায়েন্স তো আমাদের স্কুল কলেজে পঠন পাঠন করানো হয় না, অলরেডি প্রায় 5,500 থেকে 6,000 বছর আগে আমাদের আয়ুর্বেদা সায়েন্সের চক্র তারা ডিসকাস করে চলে গেছে। হ্যাঁ, চক্র মিন্স আমাদের যে শরীর, এই শরীরটা কিভাবে কাজ করছে তার একটা ব্যাখ্যা ওরা দিয়েছে, এবং সেটা খুবই কঠিনভাবে দিয়েছে। আমি চেষ্টা করছি সেটা খুব সহজ করে বোঝানো তোমাকে। আমাদের এই শরীরটা বেসিক্যালি একটা 7তলা বাড়ি, যদি আমরা ধরে নিই। 7তলা বাড়ি কেন? তার কারণ 7টা লেয়ারে শরীরটাকে ভাগ করা যেতে পারে, এবং তাদের প্রতিটা লেয়ারে কিছু কিছু অর্গান আছে, কিছু কিছু গ্ল্যান্ড আছে, কিছু কিছু টিস্যু আছে, এবং তারা নিজেদের মতো করে কাজ করছে। যেমন ধরি স্টমাক, তার সঙ্গে সঙ্গে কি স্মল ইন্টেস্টাইন, তার সঙ্গে লিভার, তারা একটা পরিবার। তাদের কাজ কি? খাবার দাবারকে হজম করা, এবং তাদের কিছু হরমোন লাগে, সেই হরমোনগুলোও তাদের কাছে আছে, এবং তারা নিজেদের মতো করে কিন্তু কাজ করছে। আবার তুমি যদি একটা আমরা লেয়ার ধরি, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, ফুসফুস। এই যে দুটো অর্গান, এই দুটো অর্গান তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে কাজ করছে। সেটা তোমাকে জিজ্ঞেস বা আমাকে জিজ্ঞেস করে কিন্তু করছে না। আবার যদি আমরা গলায় চলে যাই, গলা একটা এমন জায়গা যেখানে কথা বলার জন্য কাজে লাগে। সেখানে একটা গ্ল্যান্ড আছে, তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড যদি একটু ইমব্যালেন্স হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়, তাতে অনেক শরীরের ক্ষতি হবে। তাহলে সেটা একটা লেভেল বা একটা লেয়ার। তো এরকম 7খানা লেয়ার তারা তাদের মতো করে কাজ করে চলেছে। সেই জন্য এটাকে চক্র বলে তুলনা করা হয়েছে। চক্র মানে হচ্ছে অ্যাক্টিভ বা ঘুরছে, তারা নিজেরা ঘুরে চলেছে। তুমি ঘুমিয়ে থাকলেও ঘুরছে, জেগে থাকলেও ঘুরছে, তুমি খেললেও ঘুরছে, কাঁদলেও ঘুরছে, তারা ঘুরছে। এবার এদের এই 7তলা বাড়ির উপরে একটা জলের ট্যাঙ্ক আছে, সেটা কি কমন জল দিচ্ছে সবাইকে, সমস্ত ফ্লোরে সে জল পাঠায়। এই যে জল, যেটাকে আমি বলছি, জল হচ্ছে আমাদের ব্লাড, দ্যাট ইজ কমন। যেমন হৃৎপিণ্ডেও যে ব্লাডটা আছে, আবার যদি দেখি আমরা লার্জ ইন্টেস্টাইন, আবার যদি দেখি আমাদের কোলন, আবার যদি আমাদের দেখি ব্রেন, আমাদের দেখি চোখ, তাহলে সমস্ত জায়গায় কিন্তু ব্লাডের কানেকশান, দ্যাট ইজ দ্য কমন। সব পরিবারে এসে জল দেয়, সব ফ্লোরেই জল দেয়। এর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিক মিটার, সেও কিন্তু কমন। ইলেকট্রিক মিটার কি? আমাদের নিউরো সায়েন্স বা নিউরো কানেকশান, যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের ওই যে প্রত্যেকটা তলা, সেই প্রত্যেক তলার সঙ্গে কিন্তু তাদের যোগাযোগ। তাহলে এটা একটা ফিনোমেনা। এই জিনিসটা আমাদের শরীরে আছে, তাদের বিভিন্ন রকম নামকরণ। যেমন রুট চক্র, শুনলেই বুঝতে পারছি শেকড়। শেকড় মানে কি? নিচের যে জায়গাটা, শিরদাঁড়ার শেষ অংশটা, সেটা হচ্ছে রুট চক্র। রুট চক্র যার যত মজবুত, তার তত জীবন সে খুব স্ট্রং।
রুট চক্রের ওপরে হচ্ছে স্ক্রেল চক্র। স্ক্রেল চক্র হচ্ছে ইনোভেশন, ক্রিয়েটিভিটি, তার মানে সেক্সুয়াল অর্গানগুলো যেখানে আছে, মেল অর্গান, ফিমেল অর্গান, মেল হরমোন, ফিমেল হরমোন, তাদের নিয়ে একটা পরিবার বা একটা পাড়া, তারা একটা তলা, তাদের কাজ সেক্স ডেভেলপ করা বা হরমোন ডেভেলপ করা বা আমাদের কি বলে ভবিষ্যৎ প্রজন্মকে আগে নিয়ে যাওয়া, তার কাজ। এর উপরে চক্র যদি আমরা আসি তাকে বলছি আমরা সোলার চক্র। সোলার চক্র মানে এনার্জি, তার মানে পেটের মধ্যে আমাদের লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লিভার, আমাদের স্টমাক, এরা কী করছে, ওই খাবার দাওয়া, ওখান থেকে নিউট্রিশন বের করা, তাদেরকে বলছে সোলার চক্র। এই সোলার চক্রের উপরে যদি চলে আসি, দ্যাট ইজ হার্ট চক্র। হার্ট মানে বুঝতেই পারছো, হার্ট হচ্ছে কি হার্ট হচ্ছে লাভ অ্যান্ড কম্পেশন। মানে যখন দেখো তুমি ভালোবাসার কথা ভাবছো, তখন কিন্তু তোমার পেটের বা চোখের মধ্যে কিছু হচ্ছে না, তোমার বুকের মধ্যে একটা অনুভব তৈরি হচ্ছে, একটা ধুকপুক বা একটা ধরপট করছে বুকের ভেতরে, দ্যাট ইজ হার্ট চক্র। হার্ট চক্রের ওপরে কি আমাদের থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে, এটাকে বলছি থ্রোট চক্র। থ্রোট চক্র মানে মিনস এটা কমিউনিকেশনের কাজে লাগছে। এর ওপরে যদি আমরা চলে আসি, দুটো চোখের মাঝখানে, দ্যাট ইজ থার্ড আই, ইনটিউশন চক্র। ইনটিউশন মানে যখনই কোনো কিছু আমরা ভাবছি, সেই ভাবনাটা দেখো তোমার কিন্তু এখান থেকে আসছে, গলা থেকে বেরোচ্ছে না, কিন্তু পেট থেকে বেরোচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এখান থেকে কিছু ভাবছি, দ্যাট ইজ থার্ড আই। এখানে কিছু কিছু গ্ল্যান্ড আছে, এখানে কিছু কিছু অর্গান আছে, সেই জন্য এটাকে বলছে আমাদের 6 চক্র। 7 চক্র দ্যাট ইজ ইউনিভার্স চক্র, ক্রাউন চক্র। এ পৃথিবীর সঙ্গে কানেকশান, আমি একজন পৃথিবীর প্রাণী, আমি একজন পৃথিবীর কানেকশান, দ্যাট ইজ ক্রাউন চক্র। তাহলে এই পুরো শরীরটা একটা সায়েন্টিফিক চক্র হিসেবে 5,500 বছর আগে তারা বলে গেছে, এবং এরা নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। প্রবলেম কোথায় হয়? প্রবলেম হয় যখনই ইমার্জেন্সি মিনস সাপোজ শরীর একটা বাঘ দেখেছে, তাহলে বাঘ দেখলে কি শরীরটা ভয় লাগছে, কারণ তাকে বাঁচতে হবে। তখনই কি হয়, শরীরের মধ্যে একটা অদ্ভুত এনার্জি তৈরি হয়, সেটা শরীরের কিন্তু একটা মেকানিজম। তখন আমরা দৌড়ে পালিয়ে গেলাম, আমি একটা সাপ দেখেছি, এবং সেই সময় দৌড়টা কিন্তু জেনারেল মানুষ যা দৌড়াতে পারে তার চেয়ে অনেক বেশি দৌড়, কারণ একটা অদ্ভুত এনার্জি শরীরে তৈরি হয়। এবং যখন আমি সাপ দেখেছি, আমি ভয় পাচ্ছি, তাহলে ভয় পেলাম কি, আমি তাক করে লাফ দিয়ে উঠলাম, কারণ সাপটা যদি আমাকে কামড়ে দেয় তাহলে কিন্তু আমার নির্ঘাত মৃত্যু। তাহলে এই মেকানিজমটা শরীরে ছিল। কিন্তু সেই বাঘ তুমি কবার দেখেছো? সারা জীবনে হয়তো তুমি একবার দেখেছো বা দুবার দেখেছো। সাপ তুমি হয়তো দেখেছো, কেউ দেখোনি। কিন্তু আমাদের শরীর এই সাপকে, আমাদের শরীর এই বাঘকে তফাৎ করতে পারে না। মানে বাঘের ভয় আর বাপের ভয় যদি বলি, তার ডিফারেন্স কিন্তু আমাদের শরীর করতে পারে না। সাপোজ ধরো তুমি বাবাকে দেখে ভয় পেয়েছো, তাহলে বাঘ দেখে শরীর যেমন করে রিয়াক্ট করবে, বাবাকে দেখে ভয় পেলে শরীর সেভাবেই রিয়াক্ট করবে। আবার কেউ অফিসের বস দেখে রিয়াক্ট করলে একই রকম রিয়াক্ট হবে। আবার কেউ স্ত্রীকে দেখে যদি ভয় পায়, তার শরীরে কিন্তু সেম মেকানিজম কাজ করবে। তার মানে তুমি সারাদিনে কতবার ভয় পেলে, কতবার বাঘ দেখলে? তুমি সারাদিনে কতবার সাপ দেখলে, কতবার তড়াক করে চমকে গেলে? তোমার পাওনাদার সঙ্গে তোমার দেখা হয়ে গেছে, যেন তুমি সাপ দেখে নিয়েছো। তার মানে তোমার শরীর কিন্তু জানে না এই পাওনাদার না এই কেউটে সাপ। তোমার শরীর জানে এটা ভয়, তোমার শরীর জানে এটা রাগ। এবারে যখনই তুমি রাগছো, যখনই তুমি ভয় পাচ্ছ, শরীরের ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমাদের যে ব্লাডের ভেসেল, মানে রক্ত যাওয়ার যে রাস্তা, তার ভেতরের লেয়ারকে বলছি এন্ডোথেলিয়াম লেয়ার। তার ভেতরের যে রাস্তাটার দেওয়ালটা, সেই এন্ডোথেলিয়াম লেয়ারের পাশে কিছু হরমোন গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা বলছি হিস্টামাইন হরমোন। এই যখনই তুমি ভয় পাও, তখনই হিস্টামাইন শরীরে রিলিজ হয়ে যায়। যখনই তুমি রাগ করো, তখনই তোমার শরীরে হিস্টামাইন হরমোন রিলিজ হয়ে যাবে। হিস্টামাইন হরমোন কী করবে? তোমার রক্ত শিরা উপশিরাকে চেপে ধরবে, কাইন্ড অফ ব্লকেজ ক্রিয়েট করে, ইনফ্ল্যামেশন ক্রিয়েট করে। তার মানে তুমি ভয় পেলে ইনফ্ল্যামেশান, তুমি রেগে গেলে ইনফ্ল্যামেশান। কোথায় হচ্ছে? শরীরের ব্লাড ভেসেলের ভেতরে, তুমি জানতেও পারছো না। এবং সেই ইনফ্ল্যামেশান যদি বারবার হতে থাকে, তখন তোমার শরীর তো রক্ত পাস করতে পারবে না, সে তো মারা যাবে। তাহলে শরীরের এটা একটা ভয়ঙ্কর ভূমিকা, পরিস্থিতি। তখন আমাদের ব্রেন কি করবে? শরীরকে বাঁচানোর জন্য, এই যে বারবার তুমি ভয় পাচ্ছ, বারবার তুমি রাগ করছো, তোমার হিস্টামাইন হরমোন রিলিজ হয়ে যাচ্ছে, তখন ও শরীরে কি করবে? বারবার যদি ভাবে রক্তের ভেসেল ব্লক হয়ে যায়, শরীরের ক্ষতি হবে। তখন মাথা কি করবে? আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলবে, তুমি আমার শরীরকে চিহ্নিত করে দাও যে আমি ভীতু না আমি রাগী।
কারণ বারবার আমাকে ভয় পেতে হচ্ছে, বারবার আমাকে রাগ করতে হচ্ছে, তার ফলে বারবার শরীর থেকে তো ওই হিস্টামাইন হরমোন রিলিজ হচ্ছে। তাহলে শরীর তখন কি করবে, অ্যাড্রেনাল এর দ্বারস্থ হবে। অ্যাড্রেনাল কি করবে, শরীর থেকে প্রচুর কোর্টিসল হরমোনকে রিলিজ করে দেবে। এই কোর্টিসল হরমোন যখনই রিলিজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি চিহ্নিত হয়ে গেলে একজন ভীতু ব্যক্তি কিংবা একজন রাগী ব্যক্তি। এবারে ভীতু ব্যক্তি, রাগী ব্যক্তি, হিংসুটে ব্যক্তি, কাঁদুনে ব্যক্তি সবই কিন্তু ওদের মধ্যেই পড়ে। রাগ থেকেই কান্না আসছে, রাগ থেকেই হিংসা আসছে। তার মানে আমাদের মেন দুটো মানসিক অবস্থা হচ্ছে রাগ এবং ভয় এবং যার ফলে শরীরে কি হয়েছে, কোর্টিসল হরমোন, যার ফলে শরীরে হিস্টামাইন, যার ফলে শরীরে কোর্টিসল হরমোন রিলিজ হয়ে গেছে এবং তুমি চিহ্নিত হয়ে গেছো রাগী বা ভীতু অবস্থায়। এবং তার ফলে কি হচ্ছে, তোমার শরীরে প্রচুর টক্সিন, কোর্টিসল হরমোন, প্রচুর টক্সিন, প্রচুর বিষ। কোথায়? তোমার স্টমাকে। কারণ ভয় পেলে দেখবে পেট গুড়গুড় করে, তার মানে পেট কাজ করা বন্ধ করে দেয়। তোমার তখন সোলার চক্র লক, সে গালে হাত দিয়ে বসে আছে যে তুই ভয় পা, ঠিক আছে আমি বসে আছি, তুই রাগ কর আমি বসে আছি। সোলার চক্র তোমার কাজ করছে না। তাহলে সোলার চক্রকে তোমার শরীরের এনার্জি, তোমার শরীরের নিউট্রিশন, সে যদি কাজ করা বন্ধ করে দেয়, তখন যদি তুমি কোনো খাবার খাও তাহলে কি হবে, বদহজম। এবং যদি খাবার পড়েও থাকে সে হজম হচ্ছে না, বদহজম। এবং বদহজম হলে কি হবে, তোমার কোলন দিয়ে ওটা বাইরে বেরোবে না, না বেরোলে কনস্টিপেশনের প্রবলেম, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম। এবং এটাকে কেন্দ্র করেই শরীরে একটা ইমব্যালেন্স তৈরি হলো। শরীর ছিল ব্যালেন্স, নৌকোটা বেশ করে চলছিল, যেই তুমি রাগ করলে তোমার স্টমাক ডিসঅর্ডার হলো, তোমার গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ডিসঅর্ডার হলো, তুমি ইমব্যালেন্স হয়ে গেল। এবং যেই বড় ঢেউটা আসলো আমি সামলাতে পারলাম না, আমার শরীর কি হলো, ইমব্যালেন্স হয়ে তোমার কনস্টিপেশনের কেন্দ্রকে ঘিরে তোমার ডায়াবেটিক, তোমার কনস্টিপেশন কেন্দ্র ঘিরেই তোমার পাইলস, তোমার কনস্টিপেশন কেন্দ্র ঘিরেই তোমার হার্ট অ্যাটাক। তার মানে তোমার প্রবলেমটা কোথায়, ইনডাইজেশন। এই জন্য তুমি দেখবে আমাদের হিন্দু শাস্ত্র, কত বড় শাস্ত্র, মানুষ মারা গেলে খাবার ফেলে দেয়। কেন? আমরা ছোটোবেলায় ভাবতাম হয়তো ভূত পেদ আছে, হয়তো ভূত টুত ঢুকে যাবে খাবার দাবারে। পরে যখন পড়াশুনো করেছি দেখি অবাক হয়ে গেছি যে ওই সময় বাড়িতে কেউ একজন মারা গেছে, তখন বাড়ির সবাই লোক কাঁদছে, তারা যন্ত্রণায় ছটফট করছে, কারুর হয়তো স্ত্রী মারা গেছে, কারুর বাবা মারা গেছে, তাহলে সেই পরিবারের অবস্থা কি, দুঃখী তারা। তখন যদি তারা কোনো খাবার খায় তাহলে সেই খাবার স্টমাকে গিয়ে একজন তো মরেছে, বাকির 5 জনকে মেরে দেবে। সেই জন্য সেই সমস্ত খাবারকে ফেলে দাও। এবং শুধু তাই না, আগুন জ্বলবে না ওই দিন বাড়িতে, আগুন জ্বলবে না। তার কারণ ওটা তো একটা রিচুয়াল, কিন্তু বেসিক ফান্ডাটা যেটা হচ্ছে আমার শরীরকে খাওয়া যাবে না, কারণ খেলেই আমি মরবো। ঠিক। আবার এটার উল্টো যদি উদাহরণ আমি দিই, দেখবে দীঘাতে বা পুরীতে বা দার্জিলিংয়ে যারা বেড়াতে যায় তারা বলে বাবা সমুদ্রের জলের যা আবহাওয়া, মানে যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে। আবার অনেকে বলে সমুদ্রে কি, তুই দার্জিলিংয়ে চলে যাবি, দার্জিলিংয়ে গেলে মোমো খা, চিকেন খা, সব হজম হয়ে যাবে। এবারে তার মানে কি দার্জিলিংয়ের লোকেরা শুধু খাই খাই করে আর সমুদ্রের পাড়ের লোকেরা শুধু খাই খাই করে? তা নয়। কারণ একটা লোক বেড়াতে গেছে, তার মনে তখন খুশি, তার স্কুল যাওয়ার চিন্তা নেই, অফিস যাওয়ার চিন্তা নেই, কে ঘর মুছবে, কে রান্না করবে, কে কালি হাঁড়ি মাজবে, এসব নিয়ে তাকে ভাবতে হচ্ছে না। তাহলে সে বিন্দাস আছে, সে ওটাকে অর্ডার করছে আর খাচ্ছে। তার মানে কি খুশি, তার স্টমাককে কি করেছে, এনার্জাইজ করছে, দ্রুত হজম হয়ে যাচ্ছে। এটা একটা খুবই। এবারে ওই লোকটা যেই বাড়িতে ফিরলো সঙ্গে সঙ্গে তার কি হলো, বদহজম শুরু হয়ে গেল। তার কারণ কি, মন খারাপ, কি বিন্দাস ছিল ওখানে চাকরির ঝামেলা ছিল না, অফিস যাওয়ার ঝামেলা ছিল না, স্কুল যাওয়ার ঝামেলা ছিল না, রান্না করার ঝামেলা ছিল না। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দাও রে, কি বলে হাঁড়িতে ধো রে, কুকারে ভাত বসাও রে, সবজি কাটো রে, বাজারে যাও রে, ইলেকট্রিক বিল দাও রে, মোবাইল বিল দাও রে, সো মেনি টেনশন, ডিপ্রেশন। তার মানে তুমি যখনই টেনশন করলে, ডিপ্রেশন, তোমার থার্ড চক্র কি হলো, ডিস্টার্ব হয়ে গেল, দ্যাট ইজ সোলার চক্র ডিস্টার্ব। তার মানে চক্র হিলে গেল। যেই চক্র হিলে গেল সেখান থেকে তোমার শরীরে কি হলো, রোগের সূত্রপাত হয়ে গেল। এবার তুমি হয়তো বলবে ঠিক আছে চক্র হিলে গেল, চক্র তো ঠিকও তো হয়ে যেতে পারে, তাহলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু হয় না কেন? হয় না কেন? আমারও প্রশ্ন ছিল ওটা, কারণ আমারও মনে হলো আরে এরকম তো হতেই পারে, চক্র একবার হিলে গেলে কি হিলেই থাকবে নাকি, তাহলে ঠিক হবে না? কিন্তু আমি আরও যখন পড়াশুনো করেছি তখন দেখে অবাক হয়ে গেছি যে চক্র একবার হিলে গেলে তাকে ঠিক করা খুব খুব কঠিন। কেন কঠিন আমি একটা গল্প দিয়ে বুঝিয়ে বলি। সাপোজ একজন ভদ্রলোক অফিস যাচ্ছে এবং সে অফিস যাওয়ার সময় খুব তাড়াহুড়ো করে রেডি হওয়ার চেষ্টা করছে, দেখে তার পোষা কুকুরটা তার জুতোটাকে কামড়াচ্ছে, কারণ কুকুর কি ঘরে জুতো কামড়ে কামড়ে খায় একদম। এবার সে খুব রেগে গিয়ে কুকুরটাকে লাঠিতে পিটিয়েছে, কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে ঘরে ঢুকে গেছে। এবার পাশে স্ত্রী বসেছিল, স্ত্রীকে বলছে তুমি দেখতে পাচ্ছ না একটা জলজান্ত কুকুরে জুতোটা কামড়ে কামড়ে খাচ্ছে, তুমি তাকে কিছু বলছো না? স্ত্রীকে খুব বকাবকি করতে, স্ত্রীও মুখটা ফুলিয়ে যেমন করে মেয়েরা,
বাড়ির ভেতরে ঢুকে গেছে। তো উনি অফিস বেরিয়ে গেছেন, 9-10 ঘন্টা অফিসে ডিউটি করেছে, কাজ করেছে, খেয়েছে দিয়েছে, তারপরে মেট্রো ধরে ট্রেন ধরে উনি বাড়ি ফিরেছেন। যেই উনি কলিং বেল দিয়েছেন, দরজা খোলা হয়েছে, কুকুরটা ঝাঁপ দিয়ে ওনার কোলে উঠে গেছে। তাহলে ওই যে 9-10 ঘন্টা আগে কুকুরটাকে পেটানো হয়েছিল, কুকুর কিন্তু বেমালুম ভুলে গেছে। শুধু ভুলে যায়নি, ওর মাথাতে নেই, ওটা মাথাতে নেই। তার কারণ ও একদম প্রথম দিনের মতো যে তুমি আমার মালিক, আমি তোমার বন্ধু, বা তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকি, একদম দুজনে মিলে খুব মস্করা করছে, মজা করছে। এবার তুমি যখন পাপা করে বউয়ের ঘরে গেছো, তখন দেখছো সেই হাঁড়ি মুখটা কিন্তু এখনও হাঁড়ি মুখ হয়ে আছে। কারণ সকালবেলা যে বকা হয়েছিল, সেই বকা কিন্তু এখনও শেষ হয়নি। তার ভেতরে ওই ঢেউ তৈরি করে চলেছে, ইলেকট্রোম্যাগনেটিক, রাগে ফুঁসছে যে আসুক একবার, এইবারে আমি দেখব যে তুমি এভাবে কুকুরের সঙ্গে আমাকে তুলনা করে ফেললে। আমি কি বাড়ির কুকুর নাকি? আমি বাড়ির এত কাজ করি, এত কিছু করি, আমার কি সব দিকে খেয়াল থাকবে? তুমি কুকুরকে মারলে তুমি আমাকে কুকুরের মতো ধমক দিলে। সে কিন্তু তার রাগটা 9-10 ঘন্টা ধরে তার শরীরে পুষে রেখেছে। 9-10 ঘন্টা রাগ পোষা মানে কি? হিস্টামাইন হরমোন রিলিজ হয়েছে। হিস্টামাইন হরমোন তোমার শরীরে কি করেছে? ব্লক তৈরি করে দিয়েছে, ইনফ্লামেশন ক্রিয়েট করে দিয়েছে, ব্লাড রাস্তা দিয়ে যেতে পারছে না, তোমার স্টমাকে কাজ বন্ধ করে দিয়েছে। তার মানে তুমি যা খাচ্ছ, তোমার চোয়া ঢেকুর উঠছে, তোমার অ্যাসিড করে গেছে, গ্যাস হয়ে গেছে, তুমি বুঝতেই পারলে না। তুমি ভাবলে আজকে কেন অ্যাসিড করে গেছে, বুঝতে পারলাম না। কিন্তু অ্যাসিড করেছে তোমার রাগের জন্য, অ্যাসিড করেছে তোমার মন খারাপের জন্য। এবার তুমি তো বলবে এটা 9-10 ঘন্টা। যেখানে 9-10 ঘন্টা তুমি এই কথাগুলো ভাবলে, তাহলে 9-10 ঘন্টা তোমার মধ্যে ওই একই তরঙ্গ বয়েছে। ওই তরঙ্গ মানে তোমার শরীরের হিস্টামাইন, তোমার শরীরের অ্যাড্রিনাল কোর্টিসল হরমোন রিলিজ হয়েছে, এবং তুমি তারপরে খাওয়া দাওয়া করেছো, তোমার শরীরে হজম হয়নি। তাহলে সেটাকে কেন্দ্র করে তোমার শরীরের ল্যাক অফ নিউট্রিশন। তুমি ভাবছো প্রোটিন খাবে, ভিটামিন খাবে, কিন্তু তোমার শরীরে সবই গেছে, কিন্তু হজম হয়নি। তার ফলে ল্যাক অফ নিউট্রিশন। আর ল্যাক অফ নিউট্রিশন মানে তোমার শরীরে বিভিন্ন রকম ধরনের প্রবলেম, ইমব্যালেন্স শুরু হয়ে গেল। এবার এটা তো গেল 9-10 ঘন্টার ব্যাপার। আমার মাকে আমি দেখেছি এখনও পর্যন্ত বলে, বিয়ের পরে তুমি কিন্তু আমার সঙ্গে অনেক আমাকে টর্চার করেছো, এখন কিন্তু তোমাকে আমি ছেড়ে দেবো না। তাহলে বিয়ে হয়েছে, আমরা হয়েছি, আমাদেরও বিয়ে হয়ে গেছে, মা কিন্তু এখনও সেই পুরনো দিনের কথাগুলো ভুলতে পারেনি, এখনও তার মনের ভেতরে ধরে রেখেছে। সেই কারণে আমার মায়ের কিন্তু ব্লাড প্রেশার। তাহলে প্রেশারের ওষুধ যারা খাচ্ছে তারা মনে করে আমার প্রেশারটা কোথায়? তুমি 40 বছরের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো। আমি মাকে বলি, তুমি 40 বছরের বোঝাটা নামাও, ওটা নামালেই তো প্রেশারটা কমে যাবে। তুমি কোম্পানির প্রেশার বাড়িতে নিয়ে বসে আছো, তুমি ব্যাংকের লোন নিয়েছো, ছাদ তুমি বাড়িতে ঢালাই করেছো, যেন তুমি মাথায় ঢালাই করেছো। তাহলে এই ভাবনাটা প্রথমে পাতলা ছিল, নরম ছিল, কাঁচা ছিল। এবার এই ভাবনাটা 40 বছরে যেতে যেতে বালি সিমেন্ট পড়তে ওটা পাকা হয়ে গেছে, যেটাকে সায়েন্টিফিক ভাষায় বলা হয় যে একটা ইলেকট্রোম্যাগনেটিক পাথওয়ে তৈরি হয়ে গেছে। দ্যাট ইজ কল হ্যাবিট, দ্যাট ইজ কল অভ্যেস। তাহলে একটা অভ্যেস 40 বছর ধরে ভেবেছো, একটা অভ্যেস 30 বছর ধরে ভেবেছো, তার পরিণাম তোমার ক্যান্সার, তার পরিণাম তোমার ডায়াবেটিস, তার পরিণাম তুমি আলসার। তাহলে তুমি ভাবছো চেন্নাই যাবে আর ম্যাজিক করে নেবে? হাউ ইটস পসিবল? তাহলে তোমার ওই ভাবনা যতক্ষণ পরিবর্তন হচ্ছে না, যেমন আমরা বলেছিলাম রোগ আর রোগীর ব্যাপার, যে পরীক্ষায় ফেল করেছি আমি টুকলি করে পাশ করে যাব, হবে কি করে? রোগীকে সারাতে হবে। তাহলে তোমার ভাবনার যখন পরিবর্তন তুমি ঘটাবে, তখন তুমি ক্যান্সার থেকে মুক্তি পাবে, তখন তুমি তোমার ডায়াবেটিস থেকে মুক্তি পাবে। এই যে আমি রাগের কথা বললাম, ভয়ের কথা বললাম, আমার পরীক্ষালব্ধভাবে আমি দেখেছি আজকে প্রায় এই 20 বছরে যারা রেগে যায় তাদের নাভির ওপরের অংশ বা অর্গান বা চক্রগুলো সব ডিস্ট্রয় হয়ে যায় রাগের জন্য। যারা ক্রোধী, তুমি একটা উদাহরণ দিয়ে বলো, ওর না থাইরয়েডের রোগ, আমি বলবো রাগী লোক। অনেক পেশেন্ট আমার কাছে আসে, এসে শুধু কমপ্লেন করে আমার স্ত্রী থাইরয়েড। আমি বললাম আপনার স্ত্রী খুব রাগী। বলে আপনি কী করে জানলেন? আমি বলি এটা জানার দরকার, এটা প্রমাণ, এটা রেজাল্ট। কারণ এটা দীর্ঘদিন দেখতে দেখা গেছে যে তুমি যদি রাগ করো তোমার হার্টের প্রবলেম হবেই, তোমার শ্বাসের প্রবলেম মানেই তুমি রাগী লোক, তোমার থাইরয়েডের প্রবলেম মানে তুমি রাগী লোক, তোমার মাথার যন্ত্রণা হয় মানে তোমার রাগী লোক। আর যদি ভীতু লোক হয় তাহলে নাভির তলার অর্গান সব নিস্তেজ হয়ে যাবে। তার মানে যাদের ডায়াবেটিক, যাদের বদহজম, যাদের সেক্সুয়াল ডিসঅর্ডার, যাদের হাঁটুর যন্ত্রণা, যাদের কোমরের যন্ত্রণা, তারা কারা? ভীতু লোক। তার মানে সামান্য ভয় একটা মানুষের ডায়াবেটিকের কারণ। আর তুমি ডায়াবেটিকের ওষুধ খাচ্ছ, বাবা সারবে কি করে? ভয় যদি না সারে ডায়াবেটিক সারবে না, রাগ যদি না কমে তোমার হার্টের প্রবলেম সারবে না, তার থেকেই তোমার কিডনি ডিস্টার্ব, তোমার তার জন্য তোমার ডায়ালিসিস।
তাহলে ডায়ালিসিস যার 5.9 ক্রিয়েটিনিন যে বলছে, চিৎকার করে বলছে, আমার কাছে পেশেন্ট এলেই আমি চোখ বন্ধ করে বলি তুমি রাগ করো কেন, তোমার ডায়ালিসিস জীবনে থামবে না। ওনার স্ত্রী চোখ মুছতে মুছতে বলছে কি করে আপনি বলছেন, উনি না জমি জমা নিয়ে এত চিৎকার করেন, এত চিল্লামিল্লি করেন, কত বোঝাই। আমি বললাম জমি থেকে যাবে, তুমি থাকবে না, কিন্তু জমি থেকে যাবে, তুমি থাকবে না। তোমাকে যদি থাকতে হয় ওই জমির মায়া ছাড়তে হবে। সুতরাং মানুষের মন মানুষকে প্রতিদিন ক্ষত বিক্ষত করছে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে নয়, তোমাকে বধিবে যে তোমার শরীরেই সে বাড়ছে, তাকে তুমি বাড়তে দিচ্ছ, তাকে তুমি বাড়তে দিচ্ছ। তাহলে এই সায়েন্স কিন্তু অলরেডি আয়ুর্বেদা সায়েন্সে বলে যাওয়া হয়ে গেছে, আমি জানি না। তার জন্য আমরা কি করছি, আমরা বলছি একটা মেডিসিন দেবে ভাই ডায়াবেটিক ঠিক করব, একটা মেডিসিন দেবে ভাই আমি ইনডাইজেশন প্রবলেম ঠিক করব। তুমি জানবে যেদিন তুমি রাগ করবে সেদিন তোমার নির্ঘাত জ্বর হবে। মানে জ্বর যেদিন হয়েছে তুমি একটু সকাল থেকে একটুখানি ভেবে দেখে নাও, তুমি হয় সকালবেলা নয় দুপুরবেলা নয় আগের দিন ভয়ঙ্করভাবে রাগ করেছো, দ্যাট ইজ কল তোমার জ্বর। জ্বর মানে কি, দ্যাট ইজ ইনফ্লেমেশন। ইনফ্লেমেশন মানে ইমিউনিটি ডিসব্যালেন্স। ইমিউনিটি ডিসব্যালেন্স মানে তোমার শরীরের রক্তের শিরা উপশিরা এক এক জায়গায় আটকে গেছে, তারা কাজ করতে পারছে না। তাহলে তারা ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত, তোমার নৌকাতে প্রচুর ঢেউ লেগেছে তোমার ওই রাগের, তোমার ওই ভয়ের। সেই জন্য তুমি দেখবে অনেক জায়গায় যখন মেন্টাল থেরাপি করে তারা বলে ডেল্টা মিউজিক শুনতে, তারা বলে ডেল্টা মিউজিক শুনতে। ডেল্টা মিউজিক কি? ডেল্টা মিউজিক ইজ সাম কাইন্ড অফ ওয়েভ যেটা তোমার মনকে শান্ত করবে। ড্রাম বাজাবে না, ড্রাম ইজ নট আ ডেল্টা, ঠিক আছে, ইটস আ বিটা। বিটা মানে বিট, তার মানে আমার মাথায় বিট দিচ্ছে, দ্যাট ইজ বিটা। বিটা মানে হচ্ছে রাগের ওয়েভ, ভয়ের ওয়েভ, সেও কিন্তু আরও সাংঘাতিক, আরও ফ্রিকুয়েন্ট। তাহলে রাগ এবং ভয় এই দুটোকে যদি ব্যালেন্স করা যায় তখন কিন্তু একটা মানুষ খুব সহজে তার এই সমস্ত যে রোগ, মানে কঠিনতম রোগ, সেখান থেকে মুক্তি পাওয়া যায়। সেখান থেকে মুক্তি পাওয়া যায়। যে কারণে আমি একটা ভেরি রিসেন্ট একটা বই লিখছি, সে বইটার নাম হচ্ছে রাম রাবণ শরীর ও মন। আচ্ছা, বইটার নাম, যদিও সেটা কোনো ধার্মিক বই নয়। রাম রাবণ শরীর ও মন মানে কি, রামের সঙ্গে যেমন রাবণের লড়াই, ঠিক তেমনি শরীর সঙ্গে মনের লড়াই। তাহলে রামকে সেখানে জিততে হবে, নালে কিন্তু শরীর বাঁচবে না। রাবণ যদি সেখানে জিতে যায়, রাবণ কি? রাবণ হচ্ছে ক্রোধ। আমরা রাবণকে ক্রোধের সঙ্গে তুলনা করেছি, রাবণকে ভয়ের সঙ্গে তুলনা করেছি। তাহলে রাবণকে যদি হারাতে না পারো তুমি, তোমার এই রামরাজ্য প্রতিষ্ঠিত হবে না। আমি রামরাজ্য মানে ওই মন্দিরের কথা বলছি না, আমি বলছি আমার শরীরটা রামরাজ্য, আমার শরীরটা একটা শান্তির জায়গা, একটা অসম্ভব রকম সুন্দর জায়গা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না। সেটা নিয়েই হচ্ছে রাম ও রাবণ শরীর ও মন। এটা খুবই ইন্টারেস্টিং। এটা জানুয়ারি মাসের মধ্যেই আসছে এই বইটা। যাদের আমরা পরে লিঙ্ক জানুয়ারিতে এলে এই ভিডিওর তলার লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে আপনারা ডিরেক্টলি বইটা অনলাইনে নিশ্চয়ই পাওয়া যাবে, একদম অর্ডার করতে পারবে, করবেন। আচ্ছা, আরেকটা এই যে ভয়ের জ্বরের কথা বললেন যখন, তখন মনে হলো অনেক সময় শুনেছি ভয়ের চোটে জ্বর চলে এসছে, রাগের চোটে জ্বর চলে এসছে, এরকম কথা প্রচুর শুনেছি আমরা। না না, এটা সত্যি, এটা একদম সত্যি, হ্যাঁ একদমই সত্যি। এবারে যে মনের উপর যে নিয়ন্ত্রণ, এই যে মানুষ কিছুতেই এত কিছুর মধ্যে চারিদিকে এত কিছু চলছে, তারা মন থেকে, মানে আমি একটা জিনিস শুনেছিলাম যে একজন ভদ্রমহিলার কোনো একটা ইন্টারভিউতে যে উনি বলছেন যে আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, তিনি বললেন আপনার সব ঠিক আছে, কিন্তু না আপনার না ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তো এইটুকু শুধু বলল, তারপর দেখা গেল লোকটার সত্যি 3 বছরের মধ্যে ডায়াবেটিস হয়ে গেল, কোনো সম্ভাবনাই ছিল না তার ডায়াবেটিস। একদম একদম। আজকের দিনে দাঁড়িয়ে ভয়ের ব্যবসা চলছে। যত তুমি ভয় দেখাবে তত তোমার ব্যবসা হবে। যত অ্যাডভার্টাইজমেন্ট দেখো সেখানে কি সবই ভয়। আপনার কি মাথা যন্ত্রণা করে? আপনার কি গলায় রক্ত আসে? তার মানে কি তোমাকে এমন কিছু প্রশ্ন করছে, তুমি যখনই হ্যাঁ বলবে সঙ্গে সঙ্গে সে বলবে আমি তোমাকে সলিউশন দেবো। এনিহোয়ার, তার মানে আগে ভয়। কারণ এটা হচ্ছে ব্যাপারের, মানে বিক্রির একটা সবথেকে সহজ সূত্র। যেখানে ব্যাপার আছে সেখানে ভয় দেখাও। যখনই তুমি ভয় দেখাবে, তার মানে এই যে আমাদের মেডিকেল সায়েন্সে টেস্ট ঘটা করে টেস্ট করা হয়, বছরে বছরে লোকে টেস্ট করতে যায়, সেটা কি? সেটা হচ্ছে মানুষের ওই ভয়টাকে জাগিয়ে রাখা। তুমি মেশিনের তলায় গেলে তোমার 10টা টেস্ট হলে একটা ভুল বেরোবে না? হতে পারে।
তারাও তো সেটা জানে, কারণ সারাক্ষণ তুমি একজন সাংসারিক মানুষ, রাগ করছো, ভয় করছো, ভুল খাবার খাচ্ছ, জীবন ঠিকঠাক করে চালনা করছো না, একটা তো প্রবলেম বেরোবে। যেই না প্রবলেম বেরোলো সঙ্গে সঙ্গে তোমার প্রেসক্রিপশন স্টার্ট, তোমার নাম জপা শুরু হয়ে গেল। তোমার নাম ছিল সমীর কুমার ধারা, কাল থেকে তোমার নাম হয়ে গেল ডায়াবেটিক। আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, যখনই খুব ঘটা করে আমাকে বলে আমার না স্যার আর্থারাইটিস, আমার না কোনো ডায়াবেটিস, আমি বললাম এগুলো কোনো রোগ নয়, আপনার নামটা বলুন, এগুলো কোনো রোগ নয়, আপনি কষ্টটা বলুন। কষ্টটা একটা সমস্যা, সেটার সমাধান করা দরকার। ডায়াবেটিকের সমাধান হয় না। আমার বারবার রাত্রেবেলা বাথরুমে যেতে হচ্ছে, বা আমার পায়ের যন্ত্রণা করছে, বা আমি চোখে দেখতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধান আছে, কিন্তু ডায়াবেটিকের কোনো সমাধান নেই, আর্থারাইটিসের কোনো সমাধান নেই। তুমি বলতে পারো হাঁটুর যন্ত্রণা, তুমি বলতে পারো কোমরের যন্ত্রণা, যন্ত্রণার সহযোগিতা করা যাবে, যন্ত্রণাকে ঠিক করা যাবে, বাট আর্থারাইটিসকে ঠিক করা যাবে না। কেন? কারণ তোমার মনে চলে গেছে। তোমার ভয়, ডায়াবেটিকের মনে ভয় গেঁথে দেওয়া হয়েছে। ডায়াবেটিক মানে কি? ডায়াবেটিক মানে আলসার, ডায়াবেটিক মানে ক্যান্সার, ডায়াবেটিক মানে রক্তে সুগার বেড়ে গেছে, তার মানে মিষ্টি খাওয়া যাবে না, তার মানে এটা, তার মানে ভয় 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 ভয়। তুমি একটা ভয় দিয়ে শুরু হয়েছিল, এখন 2000 ভয় তোমার সঙ্গে ছুটে বেড়াচ্ছে। তুমি ভয় নিয়ে জাগছো, ভয় নিয়ে ঘুমোতে যাচ্ছ, এবং সেই ভয় তোমাকে, ডায়াবেটিক তোমাকে কি মারবে তার 3 গুণ বেশি মেরে ফেলে দেবে তোমাকে ডায়াবেটিক। কারণ তোমার প্রেসক্রিপশনে যেই লিখে দেবে ইউ আর আ পেশেন্ট অফ ডায়াবেটিক, সঙ্গে সঙ্গে তুমি গেলে। ইউ আর আ পেশেন্ট অফ ক্যান্সার, ইউ আর পেশেন্ট অফ আলসার, তুমি সঙ্গে সঙ্গে গেলে। সেই জন্য আমার কাছে যারা আসে, আমি ডায়াবেটিক লিখি না, আমি ক্যান্সার লিখি না, আমি আলসার লিখি। আমি শুধু বলি প্রবলেমটা বলুন। কাগজ এরম সমস্ত সব জেরক্স করে নিয়ে আসে, এই টেস্ট রিপোর্ট, আমি লিখলে কিচ্ছু লাগবে না। আপনি বলুন না আপনার কী কষ্ট হচ্ছে, যেটা কষ্ট হচ্ছে সেটা সারিয়ে দেবো, কিন্তু কাগজ দেখালে সারাতে পারবো না, রোগের নাম বলে সারাতে পারবো না। কারণ আমার নাম সমীর কুমার ধারা ছিল, আছে, সেখানে যদি ডায়াবেটিক সমীর ধারা হয়ে যায়, তাহলে কিন্তু সেটা সারানো যাবে না কোনোদিন। কারণ তুমি বাই ডিফল্ট, লোকে বলো না জব করছি আমি, মালা জব করে, তুমি কি জব করছো? সবসময় আমি ডায়াবেটিক, ডায়াবেটিক, তার মানে বলেছে না যথা দৃষ্টি তথা সৃষ্টি। তাহলে তুমি দৃষ্টি কোথায় দিচ্ছ? জ্বরের দিকে, রোগের দিকে, কষ্টের দিকে, দুঃখের দিকে, যন্ত্রণার দিকে। তোমার যন্ত্রণা কি করে মুক্তি পাবে? তুমি চেন্নাই গেলেও মুক্তি পাবে না, বম্বে গেলেও মুক্তি পাবে না। আলটিমেট রেজাল্ট কি? তোমাকে অল্প বয়সে কষ্ট পেতে পেতে মরে যেতে হবে। তাহলে তুমি যদি বাঁচতে চাও, তাহলে প্রথম পদক্ষেপ, ভয় পাওয়া যাবে না, রেগে যাওয়া যাবে না। এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু খুব সহজ ব্যাপার। আমি যেটা উপলব্ধি করেছি, আমাকে অনেকে এসে প্রশ্ন করে কি করে করব, এর হয় নাকি? এই চারদিকে এত সমস্যা, এত জর্জরিত ব্যাপার, পরীক্ষা, রেজাল্ট, এক্সামিনেশান, উন্নতি, পয়সা, টাকার প্রবলেম, তাহলে কি করে সম্ভব? দেখো, আমাদের ডেট অফ বার্থ আছে, আবার আমাদের কিন্তু ডেট অফ ডেথও আছে। আমাদের প্রবলেম কি? আমরা ভুলে গেছি আমাদের মৃত্যুটা। এখন যদি আমাকে বা তোমাকে বলে দেওয়া যায় যে আজকে বুধবার, আজ সন্ধ্যে 6টার সময় তোমার মৃত্যু, এবার তুমি ভেবে নাও তোমার অ্যাক্টিভিটি কেমন হবে। তুমি কার কার উপর রাগ করবে? কার কার উপরে ভয় পাবে? কিছু করবো না। তাহলে তার মানে কি? একটা সহজ জিনিস যখন কেউ বুঝে যায় যে এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে, তাহলে এত বোঝা কেন বাধা? উই আর মর্টাল, উই আর নট ইমমর্টাল। তাহলে পৃথিবীতে যদি আমাকে চলে যেতে হয়, এবং চলে যাওয়াটা আমার জন্য না, আমার নির্দেশে নয়, আমি এসেছি, আমাকে পাঠিয়েছে, আবার আমাকে নিয়ে যাবে, সেও কিন্তু আমার নির্দেশ বা আমার মতামতের উপর ডিপেন্ড করবে না, সে নিয়ে চলে যাবে। প্রকৃতি, সেদিন আমার বিয়ের দিন হতে পারে, সেদিন আমার হয়তো বাড়িতে হয়তো গৃহপ্রবেশ, সেদিন বলবে সন্ধ্যাবেলা চলো তুমি বাবা, তখন আমরা বলি এ বাবা, উপরওয়ালার কি চোখ নেই রে বাবা, দেখতে পায় না নাকি? আজকে সবে এত কষ্ট করে লোকটা গৃহপ্রবেশ করলো, লোকটা আজই চলে গেল। কারণ পৃথিবীর নিয়মই এটা, তুমি যখন আসবে তুমি তখন যাবে। তার মাঝখানের জীবনটাকে তোমাকে কি করতে হবে? পূর্ণতা পেতে হবে। পূর্ণতা পাওয়া মানে টাকা পয়সা জড়ো করা, সিন্ধুকে তালা দেওয়া, সোনাদানা কেনা নয়। জীবনকে পূর্ণতা দাও। তার কারণ একটা কুকুর কুকুর হিসেবে জন্মায়, একটা ছাগল ছাগল হিসেবে জন্মায়, কিন্তু একটা মানুষ মানুষ হিসেবে জন্মায় না। মানুষকে প্রতিদিন জন্মাতে হয়, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালি। তাহলে সেই মানুষটা কিন্তু একটা মহান মানুষ হয় যখন মনের বড় মানুষ, যখন আধ্যাত্মিক বড় মানুষ, সে কিন্তু বড় মানুষ হয়। একটা মানুষ জন্মালেই কিন্তু সে ডাক্তার হয়ে যাবে না, কিশোর কুমার হয়ে যাবে না, বা গায়ক হয়ে যাবে না, বা সে একজন শিল্পী হয়ে যাবে না, তাকে হতে হয়। একটা ছাগল কিন্তু ছাগলই হয়, সে বড় হয়ে দুধ দেবে, সে বাচ্চা তৈরি করবে, তারই ওটাই তার নিয়ম। তার বাইরে সে ব্যাবা ব্যাবা করবে, কুকুর ঘেউ 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 করবে, গরু হাম্মা হাম্মা করবে, তার পরিবর্তন নেই কিন্তু, সে গলা সাধলেও কিন্তু চেঞ্জ করতে পারবে না। মানুষ কিন্তু প্রতিদিন জন্মাচ্ছে, এবং এই জন্মানোটার জন্যই মানুষের কাছে ব্রেন আছে, মানুষের কাছে মন আছে, সেইটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সেই জন্য আমার কাছে যখন কোনো মানুষ আসে, তখন তাদেরকে আমি বলি যে আপনি এই যে এত তাড়াহুড়ো করছেন,
আমার সংসার আছে, টাকা যদি না থাকে, পৃথিবীতে মানুষ ভয় নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। ভয়টা তোমার কিসের? পৃথিবীর সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। হ্যাঁ, তাহলে মৃত্যু তোমার হাতে নেই, তাহলে তুমি তাকে ভয় পাচ্ছ কেন রে বাবা? বাকিটা এমনিই চলে যাবে। আসলে মানুষ কিন্তু মৃত্যুকে না। ভয় পায় না। আসলে প্রবলেমটা হলো এখানেই, যে আমি একটা গল্প লিখেছিলাম এই নিয়ে। আমার মনে হয় এই পৃথিবীতে সত্যি তো একটাই, এটা তো সারা মানে বড় বড় গুণীজনরাও বলে গেছেন, সত্যি একটাই, সে তোমার একদিন মৃত্যু ঘটবে, এর বাইরে পৃথিবীর কোনো কিছু সত্যি না। এবার ভয়টা কি? আমি একটা গল্প লিখেছিলাম, তাতে আমি এইরকমভাবে ভয়টা কি, কালকে আমার বস আমাকে না খুব বকবে, কালকে না আমার বাইরে বেরোবো, আমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কালকে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটতে পারে। সমস্তটা কিন্তু একটা ফিকশনাল ঘটনা, যেটা সত্যি নয়। আমরা মাথায় তৈরি করছি এই ঘটনাটা। তুমি দারুণ জিনিস আমাকে মনে করিয়ে দিলে, আমি বলতে ভুলে গেছিলাম। মানুষের ভয় এবং মানুষের রাগ কোথা থেকে আসে? যখন মানুষ অতীত নিয়ে ভাববে, যখন মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাববে, তখনই মানুষের ওই ঢেউ তৈরি হবে, রাগ তৈরি হবে। তার মানে আমি যদি রাগী মানুষ হই, আমি যদি ভীতু মানুষ হই, আমি তাহলে কে? আমি অতীতের কথা ভাবি বেশি, বা আমি ভবিষ্যতের কথা ভাবি। আমি যদি বর্তমানের কথা ভাবি বা বর্তমানে থাকি, তাহলে কিন্তু আমার রাগ, আমার ভয় থাকবে না। আমি দর্শকদের জন্য বলে দিচ্ছি যে ওদেরও প্রশ্ন থাকে, ওনাদেরও প্রশ্ন থাকে যে আমি রাগ ভয় কি করে থেকে মুক্তি পাবো। বর্তমানে থাকবে না একদম। এই যে তুমি আমি কথা বলছি, কোনো ভয় নেই কিন্তু, না কোনো রাগ নেই, কোনো অস্কার প্রেজেন্ট। কারণ এখানে কোনো অপেক্ষা বা মানে কোনো রকম আশা বা কোনো রকম ধরনের এক্সপেকটেশন কোনো কিছু নেই। যখনই এই আলোচনাটা শেষ হয়ে যাবে, আমরা যেই এই আলোচনাটাকে এক্সপেক্ট করবো আরও ভালো হওয়া উচিত ছিল, ব্যাস সঙ্গে সঙ্গে আমার মধ্যে কিন্তু একটা ইনফেরিটি কমপ্লেক্স বা একটা কম্পাঙ্গ তৈরি হয়ে গেল। একদম। এবং শুধু তাই না, যদি আমরা এটা ভেবে এই আলোচনাটা শুরু করতাম, কি করে এমন আলোচনা করবো যাতে দর্শকদের দারুণ লাগবে, তাহলে কোনোদিন হতো না। কোনোদিন হতো না। তার মানে ভয় এবং রাগের সৃষ্টির কারণটা হচ্ছে অতীত নিয়ে ভাবা, ভবিষ্যৎ নিয়ে ভাবা। তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারো না, তার কারণ ভবিষ্যৎ তোমার জীবনে কোনো দিন আসবে না। তুমি জানোই না ভবিষ্যৎ আসবে না। আসবে না কেন আসবে না আমি বলছি। এবং তোমার জীবনে অতীতও কোনোদিন নেই, তার কারণ কি? অতীত আমাকে ছাড়িয়ে চলে গেছে। আমি চাইলেও আমি রবিবার ফেরত আনতে পারবো না, তাহলে আমি ভাবছি কেন? আমি চাইলেও কালকে বৃহস্পতিবার আমি ধরে আনতে পারবো না, কারণ কালকে যখন আমি গিয়ে পৌঁছবো আমি বলবো আজ বৃহস্পতিবার, ঠিক, আজ থার্সডে, ঠিক, আজকে বৃহস্পতিবার। সুতরাং আমি কোনোদিন ভবিষ্যৎকে ধরতে পারি না, আমি কোনোদিন অতীতকে টান মারতে পারি না। তার মানে যে মানুষটা প্রচণ্ড ভীতু, সে অতীতকে ধরে টান মারে, যে আগেও আমার সঙ্গে এটা হয়েছে, আবার হতে পারে। যে মানুষটা খুব রাগী, সে ভবিষ্যৎ ধরে টান মারে, ভবিষ্যৎ ধরে টান মারার চেষ্টা করে যে কালকে আমাকে করতে হবেই, আমাকে পেতেই হবে। তুমি দাঁত কিড়িমিড়ি করছো মানে তোমার শরীরে কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়ে গেল, এবং সেটা কতক্ষণ, কত ঘন্টা, কত মিনিট, কত বছর তুমি নিজেও জানো না। তাহলে এই জিনিসটা কিন্তু শরীরকে ডিস্টার্ব করে দেয়। তো এখান থেকে যেমন আমরা মানসিক এই থেরাপিটা দিই বা এই ব্যাপারটা বলি, এবং তার সঙ্গে সঙ্গে যখনই মানুষ ভয় পাচ্ছে, যখনই মানুষ দুঃখ পাচ্ছে, তার দুটো অর্গান ডিসঅর্ডার হয়ে যায়। একটা তার লার্জ ইন্টেস্টাইন, দ্যাট ইজ কল কোলন, আর একটা তার লিভার। কারণ কোলন যেহেতু লক, তার ফলে ওখানে আমাদের জৈবিক যে কাজ, যেখানে 2.5 কিলো প্রায় গুড ব্যাকটেরিয়া থাকে, তারা কিন্তু সমস্ত নষ্ট হয়ে যায়। তার ফলে খাওয়া হজম হয় না, তার ফলে কনস্টিপেশন, বদহজম, এবং তার জন্য স্টুল পাস হচ্ছে না। তাহলে সেটাকে কেন্দ্র করে একটা প্রবলেম। আর আমাদের এখান থেকে শরীরে কি হয়, নিউট্রিশন সাকিং হয়, শোষণ হয়। এই নিউট্রিশন, শোষিত নিউট্রিশন আমাদের লিভারে যায়। লিভার আমাদের প্রায় 78 অর্গানকে সেটা ডিস্ট্রিবিউট করে দেয়। কিন্তু লিভারের কাছে পৌঁছেছে কি? খারাপ খারাপ নিউট্রিশন। তাহলে লিভার সেটাকে নিজের কাছে রেখে বাকিটাকে ব্রেনকে, কিডনিকে, হার্টকে যখন পাঠাবে, নিজের কাছে সেই খারাপ জিনিসটা থাকতে 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 লিভারটা নিজেই খারাপ হয়ে যাবে। দ্যাট ইজ কল মেডিকেল টার্মিনোলজি ফ্যাটি লিভার। আমি জানি যারা ডাক্তার তারা বলবে না 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 ফ্যাটি লিভার মানে এটা, ফ্যাটি লিভার মানে অন্য কিছু। কিন্তু আমার পরিভাষা আমি বলছি, সাধারণ মানুষের বোঝা, যখন তোমার খারাপ খাবার, যখন তোমার ভুল খাবার, যখন তোমার বেশি খাবার, তখন তোমার লিভারটা কিন্তু ফ্যাটি লিভার হয়ে যাবে। তাহলে ফ্যাটি লিভার হয়ে যাওয়া মানেই তোমার বদহজম পাকাপাকি হয়ে গেল। আমি রাগ করছি, আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইন কাজ করছে না, গ্যাস্ট্রোইন্টেস্টাইন কাজ করছে না মানে আমার লিভার খারাপ, আমার লিভার খারাপ মানে কিন্তু আবার আমার বদহজম চালু হয়ে যাবে। তার মানে একটা চক্র সাইকেল তৈরি হয়ে গেল। এই সাইকেলটা যদি 2 বছর, 10 বছর, 20 বছর যায়, তার একটা ইকুয়াল টু দ্যাট ইজ কল ক্যান্সার, ডায়াবেটিক। সেটা এক্স ফ্যাক্টর ডিপেন্ড করে, কার ক্যান্সার হবে, কার আলসার হবে, কার জন্ডিস হবে, কার ফ্যারেঞ্জাইটিস হবে, কার ম্যানেঞ্জাইটিস হবে।
এবং এগুলোতে বিভিন্ন ধারণা বা ভাবনা কাজ করে। যেমন আমি যেটা দেখেছি, যদি কারুর ডায়াবেটিক হয়, সে তার ভালোবাসার কথা বা প্রেমের কথা বা মনের কথা যখন চেপে রাখে, যখন তাকে নিয়ে যখন বেশি বেশি করে ভাবে, তখন তার হয় ডায়াবেটিক। মানে ডায়াবেটিকের কারণের সঙ্গে ওর রিলেশন। আবার হাঁটুর যন্ত্রণা যার হচ্ছে, আর্থারাইটিস, সেই লোকটা কি যখন খুব কুটিল টাইপের লোক হয়, যখন লোকের সম্বন্ধে সবসময় ভাবতে থাকে ও ভালো নয় আমি ভালো, এই মনের মধ্যে এর ধরনের একটা ভাবনা চলছে, এই ওয়েভ তার মধ্যে একটা হাঁটুর যন্ত্রণা বা তার মধ্যে এই আর্থারাইটিসের প্রবলেম তৈরি করে। আবার যখন থাইরয়েডের যাদের প্রবলেম, যাদের গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে বা এই চক্রটা যাদের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তারা সারাক্ষণ সাবকনসিয়াসে মনে করছে যে আমাকে সবাই খারাপ ভাবে, আমাকে সবাই ভালো ভাবে না, আমি খুব সুন্দর কিন্তু কেউ সুন্দরভাবে বিশ্বাস করে না, কেউ আমাকে বুঝতেই চায় না, কেউ আমাকে বুঝতেই পারে না, এরকম যাদের ভাবনা, তাদের থাইরয়েডের প্রবলেম কিন্তু হবেই। তার মানে বুঝতে পারছো যে ভাবনাতে বিভিন্ন রোগের যাত্রাপথ চালু হয়ে যাচ্ছে। ছোট ছোট বিভিন্ন রকম রোগ, একটা করে, একটা রকম ভাবনা একরকম রোগ, একরকম ভাবনা আর একরকম রোগ, এবং তার সঙ্গে মিলিত কি স্টমাক, তার সঙ্গে মিলিত তোমার গাট সিস্টেম, তোমার লিভার। তাহলে এই তিনটে একটা সঙ্গে মিশে একটা রোগকে পাকাপাকি করে দিচ্ছে। এবারে যদি সুস্থ হতে হয় কাউকে এখান থেকে বা বেরোতে হয়, তাকে লিভারকে ডিটক্সিফাই করতে হবে, কোলন ডিটক্সিফাই করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ওপর থেকে যাতে নোংরা না পড়ে, কারণ ফুডও একটা বিশাল বড় জিনিস। হ্যাঁ, সেটা তো আগের এপিসোডে আমরা খুবই পরিষ্কার করে বলেছি। যদি আগের এপিসোডটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন। কারণ ফুড কেন দারুণ জিনিস, কারণ ফুডের উপরে আমাদের মন ডিপেন্ড করে। ফুডকে বলা হয় তামসিক আহার, ফুডকে বলা হয় রাজসিক আহার, ফুডকে বলা হয় সাত্বিক আহার। একদম। তাহলে যে তামসিক আহার খাবে সে আচরণ করবে সিংহের মতো। লোকে বলে না আমার ছেলেটা না খুব রাগী, আরে ও তো খায় বাঘের, সিংহের খাবার খায় তোমার ছেলে, তো সে রাগ দেখাবে না? সিংহ কি খায়? মাংস খায়। তাহলে সিংহ সারা জীবন মাংস খায় বলে তার মধ্যে এরকম ক্রোধ, হুঙ্কার। তাহলে তোমার ছেলে কি খায়? বলছে সকাল থেকে রাত অবধি মাংসই খেতে ভালোবাসে, সেও হুঙ্কার দিচ্ছে। সিধে ব্যাপার। তাহলে তোমার ফুড তোমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। আবার যে শান্ত জীব, কে? গরু। দেখো তুমি, শান্ত, সে গুঁতোতে আসে না তোমাকে, সে দুধ দেয়, সে গৃহপালিত, সে কি খায়? সাত্বিক খাবার, ঘাস। তা তুমি কি তোমার ছেলেকে ঘাস খাইয়েছো? বলো আমার ছেলে ঘাস খাবে না, তাহলে ফল খাওয়াও, শাকসবজি খাওয়াও, স্যালাড খাওয়াও, দ্যাট ইজ কল্ড সাত্বিক খাবার। তাহলে সাত্বিক খাবার খেলেও কিন্তু মন অনেক শান্ত হবে, কোর্টিসল অনেক নর্মাল হবে। তাহলে আজকের পৃথিবীতে এত রোগের বেড়ে যাওয়ার কারণও কিন্তু তামসিক আহার। মাছ মাংসের দোকান যে পরিমাণে বেড়েছে, আলু পেঁয়াজের দোকান যেভাবে বাড়েনি। একটা সময় যখন বেদ পুরাণের সময় আমরা বারবার সাত্বিক খাবার নিয়ে কথা শুনেছি, এবং যারা সেই মেডিটেশন করতেন, যারা ঋষি মুনি ছিলেন, তারা সবসময় সাত্বিক আহার করতেন। ক্ষত্রিয় মানে যারা রাজা যুদ্ধ করতেন, তারা তামসিক আহার করতেন, এরকম কিন্তু শোনা গেছে। একদম একদম। কারণ ফুডই তো তোমাকে নিয়ন্ত্রণ করছে। কারণ ফুড তোমার হুঙ্কার, ফুড তোমার ক্রোধ। কারণ আজকে এই প্রায় 16 বছর আমি মাছ মাংস খাওয়া বন্ধ করেছি। আমার মতো ক্রোধী মানুষ কেউ ছিল না। কারণ দেখতে পাচ্ছ অলরেডি চুল উঠে গেছে। ক্রোধী মানুষ হলে চুল উঠে যাবে তার। ক্রোধী মানুষ চোখে চশমা লাগবে, ক্রোধী মানুষ হলেই হবে। এটা আপনার রাগ ছিল? বিভৎস রাগ। তার কারণ কি? না, এখন নেই। তার কারণ এখন রাগ করার প্রশ্নই নেই তো। কারণ আমি অতীত নিয়ে ভাবি না। আমাকে যদি তুমি রবিবার কি ঘটনা ঘটেছে আমি ভাবতে পারবো না। কারণ আমি নিজেকে এমনভাবে প্র্যাকটিস করিয়েছি যে অতীত নিয়ে আমি কোনোভাবে ভাববো না, আর ভবিষ্যৎ নিয়ে আমি কোনোদিন চিন্তা করবো না। আমি আজকে নিয়ে চিন্তা করি, আজকে আমার কী কী কাজ, আজকে আমাকে কোথায় লড়াই করতে হবে সেটা নিয়ে ভাবছি। আমি আগামীকাল কি করব সেটা নিয়ে কিন্তু আমার বেশি হ্যাঁ, আমি খুব বড় হতে চাই, আমি খুব উপরে যেতে চাই, আমি একটা অসাধারণ কিছু করতে চাই, এটা কিন্তু কালকে এটা করে এটা করতে হবে এরকম কিন্তু কোনো ভাবনা বা ওই কালকের ভাবনাটা নিয়ে আপনার মধ্যে কোনো ভয় বা রাগ কিছুই নেই। আমার যদি কালকে কোম্পানি না চলবে না, অসুবিধা ভাই, তুমি দিয়েছো, তুমি নেবে, কেড়ে নেবে, আমার তাতে কি বলার আছে। সুতরাং আমি এভরিথিং রেডি সমস্ত কিছুর জন্য। কাল যদি আমাকে বলে প্রধানমন্ত্রী হতে হবে বলে আমি রেডি আছি, আবার যদি বলে তোমাকে দেশ ছাড়তে হবে আমি রেডি আছি, অসুবিধা নেই। সুতরাং পৃথিবীর এই ন্যায় বিচার সম্বন্ধে যদি তুমি আরও গভীরে যাও, তুমি বুঝতে পারবে যে পৃথিবীর ওপর যে সমস্ত কাহিনী আমরা দেখছি, এটা সমস্ত মানুষকে বোকা আর ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এর ভেতরে একটা গভীর সত্য জিনিস চলছে, গভীর শান্তির জিনিস চলছে। সেই গভীর শান্তি যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে পৃথিবীতে জয়ী হওয়া খুব সহজ। যদি নিজেকে তুমি খুব শক্ত করে ফেলতে পারো, খুব সহজ করে ফেলতে পারো, তাহলে নিজের কাছে জয়ী হওয়া সবচেয়ে আগে জরুরি। কারণ তারপর পৃথিবী তোমাকে জয়ী ভাববে। কারণ নিজেকে তুমি মাংস ছাড়তে পারছো না, তুই বলছো আমি ডায়াবেটিস জয় করে নেবো। আজকে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যে সমীর, তুই মাংস ছাড়তে পারবি? তুই মিষ্টি ছাড়তে পারবি?
তুই এই খাওয়াগুলো ছাড়তে পারবি, কারণ এই খাওয়াগুলোর জন্য যোগফল তো ডায়াবেটিক। আমি বললাম কেন ছাড়তে পারবো? ছাড়তে পারবো। এই ছাড়তে পারাটা মানে কি, আমি রোগীর ট্রিটমেন্ট করে ফেলেছি। আমি রোগীর, কারণ একটা রোগীর বদঅভ্যেস ছিল রাগ করা, একটা রোগীর বদঅভ্যেস ছিল ভয় পাওয়া। কি হবে যদি আমার ভালোবাসা মানুষ চলে যায়, যদি আমার সব কিছু ধ্বংস হয়ে যায়, কি হবে? কি হবে? ঘোড়ার ডিম হবে। সবার যা হয়েছে আমারও তাই হবে, এর থেকে বেশি কিছু তো হবে না। আর কেনই বা হবে? কেনই বা হবে? আমি অকারণ কেন ভয় পাচ্ছি? হলে হবে। যেমন সুনামি এসেছে, যেমন আয়লা এসেছে, আমফান এসেছে। সুতরাং এটা নিয়ে তো ভাবনা করে আমি আটকাতে পারবো না রে বাবা, আমি রুখতেও পারবো না। এলে আসবে, তাকে সমাদর করব, তাকে জিজ্ঞেস করব, তাকে সেবা করব, তাকে শুশ্রূষা করে ঠিক করার চেষ্টা করব। ঠিক সেভাবেই মাছ মাংস দুধ ঘি ছানা মাখন যেদিন ছেড়েছি, প্রবলেম সলভ। রাগেরও প্রবলেম সলভ, জীবনেরও প্রবলেম সলভ। এবং আজকে যে জায়গা থেকে ভাবতে পারি অনেক গভীরভাবে, অনেক দিন আগে এগুলো ভাবতে পারতাম না। তার মানে মনের যে একটা প্রক্ষালনও হচ্ছে। একদম, মন পরিবর্তন মানে জীবনের পরিবর্তন। মনকে যদি পরিবর্তন করা যায়, কারণ যে মানুষটা সফল, যেমন আজকে শুধু আমি খাবার দাবার স্বাস্থ্যের কথা বলছি, যারা সফল হতে চায় তাদেরকেও বলি যে মন যদি তোমার সফল না হয়, তুমি কি করে সফল হবে? এভারেস্টে চড়বে কি করে? আজকে লোকে বলে এভারেস্টে উঠতে লাগে পা লাগে। তোমার পা নেই, আমার পা নেই, তার উঠছি না কেন? মন নেই বলে। তার মানে এভারেস্টে যে উঠেছে সে কিন্তু মন দিয়ে উঠেছে, পা দিয়ে ওঠেনি। একদম। তাহলে মন যদি এভারেস্টে চড়ায় তোমাকে ওঠাতে পারে, মন যদি তোমাকে সাঁতার কাটিয়ে ইংলিশ চ্যানেল পার করাতে পারে, মন তোমাকে ক্যান্সার রোগ থেকেও মুক্তি করতে পারে, মন তোমাকে আলসার থেকেও মুক্তি দিতে পারে, মন তোমাকে ডায়াবেটিস থেকেও মুক্তি দিতে পারে। সুতরাং মনের পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে রেভলিউশন হতে পারে, করতে পারো। এটা আমি নিজে বারবার বলে এবং সত্যি সেটা হিল হয়ে গেছে, কোনো ওষুধ খেতে হয়নি। প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস না, ইটস আ হিউজ সায়েন্স। আজকে যদি তুমি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়ো, কোয়ান্টাম ফিজিক্স মানে হচ্ছে রেডিও ওয়েভ, যে কারণে মোবাইল ফোন, এই যে তুমি বসে আছো, আমি তোমাকে ভাবতে পারবো যে তুমি কি ভাবছো, আমি তোমার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবো আমার ওয়েভ দিয়ে। কারণ আমি একজন ম্যাটার, তুমি একজন ম্যাটার, দ্যাট ইজ আমাদের মধ্যে একটা ম্যাগনেটিক রিলেশনশিপ আছে। আমি যদি ভাবতে শুরু করি, সেই ভাবনা কিছুক্ষণ পরে তোমার মধ্যেও যাবে যে এই লোকটার কাছে পিস্তল আছে, গুলি করে মেরে দেবে আমাকে, কারণ আমি ওটা ভাবছি। তুমি যদি স্ট্রং লেভেলে যদি আপনি ওটা ভাবেন করে যাও। সুতরাং লোকে বলে না যে পজিটিভ ভাইব, নেগেটিভ ভাইব, বাড়িতে কেউ এসে গেলে তুমি ছুঁলে বুঝতে পারবে যে এই মানুষটা কেমন। একদম তার ভাইব, তার মানে কি, তার ভেতরের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাই তাকে বুঝিয়ে দেবে যে লোকটা ঠিক সুবিধের না, লোকটা ঠিক জমছে না। একদম, তার মানে তার ভেতরকার ভাবনাটা আমি ফিল করতে পারছি, আমার কারণ আমি আমিও এমন তরঙ্গ বা আমি সেভাবে মানসিকতা তৈরি করেছি। এনএলপি ট্রেনিং যে লোকে করে, মানুষের মনকে কিভাবে ট্রিট করা যায়, ভাবা যায়, ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করা যায়। এবং শুধু তুমি পাশাপাশি বসে নয়, আজকে যদি আমার একজন হয়তো রিলেটিভ বসে আছে ব্যাঙ্গালোরে, আমার ওয়াইফ মেয়েকে নিয়ে থাকে, তো ওয়াইফ নিজে চাকরি করে, মেয়ে পড়াশুনো করে, এবং চাকরি করে মানে প্রচণ্ড মানে লড়াই চাকরি, যাকে বলে আইটি চাকরি, মানে ওই লেভেলের চাকরি, এবং ম্যানেজার লেভেলের, সিনিয়র ম্যানেজার লেভেলের আছে, প্রায় 200-300 লোককে নিয়ে দেশ বিদেশের লোকের সঙ্গেই তার কাজ করতে, মানে তার কাজ শেষই হয় না, মানে বাড়িতে বসেও কাজ, সব কিছু কাজ। এরপরে মেয়ের সকালবেলা 6টায় বাস আসবে, তাকে তুলে দেওয়া, তাকে রেডি করে দেওয়া, ফিরে আসা, একা সিঙ্গেল। তো মাঝে মাঝে হোপলেস হয়ে প্রচণ্ডভাবে ফোনে ভুলভাল SMS রীতিমতো গালাগাল করে ফেললো, হয়তো আমি হয়তো একটা সলিউশন দিলাম, সেই সলিউশনটা তো আমার এখানে ঠিক আছে কিন্তু ওখানে তো ঠিক নেই। তো তখন আমি কিভাবে জিনিসটাকে হ্যান্ডেল করব? তাহলে আমার মধ্যে একটা ভাবা দরকার যে ওই ব্রেনটাকে একটু শান্ত করা হোক, ওকে একটু ভালো ভাবনা দেওয়া হোক। কারণ এখান থেকে আমি আর কি করতে পারি? তোমার জন্য আমি আর কি করতে পারি? লোকে বলেন দোয়া করা, তোমার জন্য দোয়া চাইতে পারি। তাহলে দোয়া মানে কি, আমি একটা ফ্রিকোয়েন্সিতে একটা এমন জিনিস ভাবছি যে ভাবনাটা তোমার কাছে গিয়ে যাতে পৌঁছয়। যেমন করে লোকে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রার্থনা ইজ অ্যানাদার মিনিং, বাট প্রার্থনা রেজাল্ট দেয় অন্য জিনিস। তার কারণ প্রার্থনা ইজ আ ওয়েভ। আমার ভেতরের থেকে আমি একটা ওয়েভ সৃষ্টি করছি, যে ওয়েভটা এই মহাবিশ্বে যাচ্ছে, মহাবিশ্বে পৌঁছে এরকম কোনো ওয়েভের সঙ্গে যুক্ত হয়ে যাকে আমাকে হিল করার ব্যবস্থা করবে বা আমাকে হেল্প করবে। আমার জীবনে বহুবার হচ্ছে, আমার জীবনে এরকম প্রচুর বার হচ্ছে যে ধরো কেউ একটা পার্টিকুলারলি ধরুন আমার সঙ্গে তার একটা সমস্যা আছে, আমি 3 দিন ধরে কন্টিনিউয়াসলি ওই ভাইবটাকে ক্রিয়েট করে তার সঙ্গে ওই সমস্যাটা উইদাউট টকিং, তার সঙ্গে কথা না বলে সমাধান করার চেষ্টা হচ্ছে। এবং যখন দেখা হয়েছে আমি বুঝে গেছি সমস্যাটা সমাধান হয়ে গেছে, তার ফোন চলে এসছে, এরকমও হয়েছে। সুতরাং এটা কিন্তু
মানে সাইন্টিফিক, সাইন্টিফিক একদম সাইন্টিফিক, এবং এটাকে যদি কেউ বিশ্বাস না করে সে জীবনের একটা বড় জিনিস মিস করছে। কোয়ান্টাম ফিজিক্সের কি, যেমন কি ম্যাগনেটিক চুম্বক আছে, চুম্বকীয় শক্তি আছে, এই পৃথিবীতে অদৃশ্য শক্তি ভরে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি সেই কোন শক্তিতে নিজেকে কানেক্ট করাচ্ছ, সেই শক্তি তোমার কাজ করছে। একদম। আমরা আজকের পার্টিকুলার এই আলোচনাটার মধ্যে এমন এমন কিছু জিনিস অ্যাড্রেস করলেন উনি, তাতে আমার মনে হয় যেটা খুব সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হলো আজকের দিনে দাঁড়িয়ে মানে পাশ্চাত্য সভ্যতা প্রচুর বারবার বলছে মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে, মেন্টাল হেলথ নিয়ে জিনিস করতে। তার কারণ এটা তো খুব প্রমাণিত সত্য যে মনের জিনিস বা মন যা ভাবে সেটা শরীরের উপর এফেক্ট করে। আর সেটাকে কিভাবে ঠিক করতে হবে তার জন্য ওনার একটা বই আসছে যেটা খুব ইন্টারেস্টিং, আমি অফ ক্যামেরা শুনছিলাম। সেই বইয়ের মধ্যে নাকি এমন এমন কিছু সমাধান দেওয়া আছে যেগুলো মন দিয়ে কি করে শরীরকে কন্ট্রোল করা যায় তারই সমাধান, তাই তো? একদম। হ্যাঁ, আজকে একটি বই এই মুহূর্তে আমার কাছে আছে। আপনারা অনেকেই বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, এর আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছেন। এই বইটার নাম হলো খাবার যখন ওষুধ। এইটা নিয়ে আগের আমাদের এপিসোডটাতে এটাই আমাদের প্রধান বক্তব্য ছিল, যে ওনার পরিষ্কার বক্তব্য ছিল যে একটা খাবার, ভালো খাবার বা সুস্থ খাবার বা সঠিক খাবার প্রধানত যদি মানুষ খেতে পারে তাহলে সেটা ওষুধের হিসেবে মতো কাজ করতে সেটা ওষুধের হিসেবে। এই বইটা কিনতে কোথা থেকে পারবে যদি কেউ কিনতে চায়? কলেজ স্ট্রিট পাড়া থেকে পাবে, দেজ পাবলিশ থেকে পাবে, প্লাস ধারাসমীর.com থেকে পাবে। আমরা এই লিঙ্কটা বা যদি লিঙ্ক থাকে আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে তারা গিয়ে অনলাইন কিনতে পারবে, তাই তো? একদম। আচ্ছা, আর নেক্সট বই যেমন দ্য লাস্ট ডক্টর, আজকেই প্রেসে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, দ্য লাস্ট ডক্টর মিন্স, আমরা এত ডক্টরের কথা ভাবি, ডক্টরের ফোন নাম্বার রাখার চেষ্টা করি, বেসিক্যালি ডক্টর আমাদের ভেতরে আছে। তো সেটাকে যদি কেউ বুঝতে পারে তাহলে তার ডক্টর আর লাগবে না, কারণ সে তার নিজের ডক্টর। সো দ্যাট ইজ কল দ্য লাস্ট ডক্টর এই বইটার পরে জানুয়ারি মাসের মধ্যে বুক ফেয়ারের আগে একটা বই আসছে, রাম ও রাবণ, শরীর মন। তার মানে রাম রাবণের যে লড়াই আমরা জেনেছি, শরীর মনের সেই লড়াই, সেখানে জিতেছে কে? রাম। আমাদেরও জিততে হবে রাম। রাম মানে হচ্ছে আমাদের শরীর, আর রাবণ হচ্ছে আমাদের মন। রাবণরূপী মনকে আমাদেরকে বধ করতে হবে। যদি করতে পারি তাহলে শরীররূপী রামকে আমরা জিততে পারবো এবং তাকে সুস্থ করতে পারবো। তারই সমস্ত মজার কাহানি, এবং সেখানে আমাদের মন কিভাবে রোগ তৈরি করে এবং সেই রোগ সারতে গেলে মনের আবার কী ধরনের ভাবনা ভাবা দরকার, যেটা ওই রোগটাকেও সারিয়ে দেবে। যেমন থাইরয়েডের জন্য একটা ভাবনা, আর্থারাইটিসের জন্য একটা ভাবনা, ক্যান্সারের জন্য একটা ভাবনা, ডায়াবেটিকের জন্য একটা ভাবনা। কারণ প্রতিটা ভাবনা তার ওই রোগের কারণ, আবার প্রতিটা ভাবনা তার ওই রোগ সারিয়ে দেওয়ারও কারণ। সেটা আসবে জানুয়ারি মাসে, সেটা এখনো আসেনি। এই মুহূর্তে খাবার যখন ওষুধ, দ্য লাস্ট ডক্টর। খাবার যখন ওষুধ, দ্য লাস্ট ডক্টর। অনেকে জিজ্ঞেস করেছেন, প্রচুর কমেন্ট করেছেন আপনারা আগের ভিডিওটাতে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। কিন্তু আগের ভিডিওটাতেও যা যা কমেন্ট বা যা যা প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা, বা যা যা প্রশ্ন এসছে, তার থেকে কয়েকটা প্রশ্ন আমরা একটুখানি নেওয়ার চেষ্টা করব। দেখি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিছু রেলেভেন্ট প্রশ্নের উত্তর যদি আপনার কাছ থেকে পাওয়া যায়। কারণ এটা অনেকেই, প্রচুর প্রশ্ন এসছে, অত প্রশ্নের উত্তর সত্যি দিতে গেলে একটা আলাদা এপিসোড হয়ে যাবে, আর 2টো এপিসোড হয়ে যাবে, এত প্রশ্ন, এত কমেন্ট এসছে। যাই হোক, আমি সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিসকে জিজ্ঞেস করতে চাই। নীলরতন সরকার বলে একজন 8285 বলে তিনি লিখেছেন যে মডার্ন টাইমে ম্যাক্সিমাম র ভেজিটেবলের মধ্যে পেস্টিসাইড ইনজেক্টেড থাকে। তাহলে আপনার ভ্যালুয়েবল অ্যাডভাইস কি হতে পারে যে আমরা ন্যাচারালি উইদাউট কুকড ফুড খাবো, অথচ আমাদের এই কীটনাশকের যে বেসিক প্রবলেমটা বা বাজে প্রভাবটা সেটা আমাদের উপর হবে না? বেসিক্যালি এটা নিয়ে আমরা যদি এই খাবারটাকে অ্যাভয়েড করে দিই, সেটা কোনো মানে রাখবে না। তার কারণ রান্না করা খাবার এর থেকে অনেক 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 বেশি বিষাক্ত, সেটা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করি না। তাহলে এই কীটনাশকটা আজকে মানুষই দিচ্ছে, একটু জলে ধুয়ে বা খোসা ছাড়িয়ে খেতে হবে, এটা নিয়ে মাথায় অত ভাবা দরকার নেই। বেশ, তার থেকে বেশি করে ভাবুন রান্না করা খাবার কি করে কম খাবো। বেশ, উত্তর পেয়ে গেছেন আশা করি। কারণ রান্না ইজুকাল টু কান্না। যদি তুমি কাঁদো তার মানে তোমার রান্না করা খাবারের জন্য। যদি কান্না থামাতে হয়, রান্না করা খাবার বন্ধ করো। আর আগের এপিসোডেও বলেছিলেন উনি রান্নাঘরে তালা দিয়ে দিতে হবে। তো আমার মনে হয় এখন ওটাতেই বলছেন যে রান্নাঘরে তার মানে তালা দিয়ে দিতে হবে। খুব মানে ভাবতে কষ্ট হয় যে রান্নাঘরে তালা দিয়ে দিলে অনেক টেস্টি খাবার মিস করবো আমরা। কিন্তু আমার মনে হয় ওই আলটিমেটলি এইটা তো আমরা পরে তৈরি করেছি, আমরা তো প্রথমে এরকম ছিলাম না।
পরে আমাদের অভ্যেস হয়ে রান্নাঘর গেছে, একটা অভ্যেস হয়ে অভ্যেস গেছে। হয়ে গেছে। দ্য নেক্সট কোয়েশ্চেন, চন্দন সিং জিজ্ঞেস করেছেন, আমার আলসার হয়েছে, আমি হায়দ্রাবাদে একটা হসপিটালে দেখিয়েছি, 3 মাসের ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে আমার আলসার কি পুরোপুরি ঠিক হবে, বা পরবর্তী কী কীভাবে আমাদের উপকার হবে, এটা জিজ্ঞেস করেছে। বেসিক্যালি আলসার এই জিনিসটা কিন্তু কোনো রোগ নয়। আলসার হচ্ছে একটা শরীরের ইমব্যালেন্স মেকানিজম, মানে আমি যেটা খাচ্ছি হজম হচ্ছে না, সেই বদহজম খাবার আমার শরীরে পড়ে আছে এবং তার ফলে পচেছে, এবং তার সঙ্গে সঙ্গে সে আমার শরীরের মাংসকেও পচিয়েছে, এবং তার ফলে গুড ব্যাকটেরিয়াটা বেরিয়ে গেছে। তাহলে এই মেকানিজমটাকে বলছি আমরা আলসার। তাহলে ওষুধ এখানে কোথায় আমাকে সারাবে? আমার বদহজম সারলো না, আমার ওই ঘাটা সারলো না, আমার কনস্টিপেশনের প্রবলেম সারলো না, তাহলে আলসার তো শেষ হওয়ার কোনো কথা নয়। তাহলে সেইখানে একটা গুড ফুড প্র্যাকটিস, লিভার ডিটক্সিফিকেশান, কোলন ডিটক্সিফিকেশান, আর তার সঙ্গে সঙ্গে সুপার ফুড খেতে হবে, সেরে যাবে। এবং সেজন্য এই নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। কিভাবে বাকি জিনিস করতে হবে সেটা ওনাদের সঙ্গে কথা বলবেন অবশ্যই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, সাধনা রয়, আমার বয়স 55 বছর, গত বছর 26শে জানুয়ারি 2023-এ ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গেছি, বাঁ হাতে বাঁ পায়ের প্যারালাইসিস হয়ে গেছে, ঘরে শুয়ে বিছানায় শুয়ে জীবন কাটাচ্ছি, এর চিকিৎসা হবে কিনা, চিকিৎসা হলে কিভাবে হতে পারে একটু জানাবেন। প্যারালাইসিস মানে আমরা যেটাকে ভেবে নিয়েছি, এটা প্যারালাইসিস নয়। প্যারালাইসিস মানে আমার শরীরের মধ্যে ভয়ঙ্কর গ্যাস, আমার হিউজ একটা কনস্টিপেশনের প্রবলেম, এই দুটো যখন আমার শরীরের ব্রেনকে প্রেশার ক্রিয়েট করেছে, আমার শরীরের বিভিন্ন রকম ধরনের অর্গানকে ডিস্টার্ব করেছে, তার জন্য আমার শরীরের নার্ভাস সিস্টেম কাজ করতে পারছে না। তাহলে আমি যদি আমার কোলনকে রিল্যাক্স করি, আমার শরীরের লিভারকে রিল্যাক্স করি, এবং ওপর থেকে যাতে নোংরা না আসে তার জন্য আবার সঠিক খাবার দাবার খাই, এবং এই কয়েকদিন আমাকে কিছু সুপার ফুড নিতে হবে, সেগুলো যদি আমি ঠিকমতো নিই, তাহলে এই প্যারালাইসিস রুগীও কথা বলতে পারবে, চলে বেড়াতে পারবে, দৌড়াতেও পারবে। কারণ আমার কাছে প্রচুর প্যারালাইসিস পেশেন্ট এসেছেন, আসেন, এবং এখনও আমার চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকেই 100% তারা রেজাল্ট পেয়েছে প্রেশারের ক্ষেত্রে, মানে এই প্যারালাইসিসের ক্ষেত্রে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এবং সেটা সারতেই পারে, পসিবল, কোনো অসুবিধা নেই। বেশ, শুনে নিলেন। এবার একটা আছে, সেটা হলো তিমির বরণ ঘোষ, তিনি বলছেন প্রোস্টেটের প্রবলেম কিভাবে সারতে পারে এবং কিভাবে যোগাযোগ করব। যোগাযোগ করার ব্যাপার তো আমি বলে দিচ্ছি, যোগাযোগ নিচে একটা পিন কমেন্ট, আরেকটা হলো ডেসক্রিপশন, সেখানে টোটাল ডিটেল দেওয়া আছে, সেই ডিটেলে গিয়ে যোগাযোগ করে নিলেই হবে। হ্যাঁ, প্রোস্টেটের সমস্যায় কী করবেন? বেসিক্যালি প্রোস্টেট বলে আমাদের কোনো সমস্যা নেই, প্রোস্টেট গ্ল্যান্ড একটা আছে শুনেছি, তাতে প্রবলেম হয় কখন? আমাদের শরীরে যদি তুমি একটা পাম্পার দিয়ে হাওয়া দাও, যদি এটা ফুটবলে চুপসে পড়ে আছে, তুমি হাওয়া দাও, সে ফুলবে। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডে এত হাওয়া গেছে, ও ফুলতে শুরু করেছে। হাওয়া কে দিচ্ছে? তোমার বদহজম। কেন বদহজম হয়? তুমি ভুল খেয়েছো, নয় তোমার শরীর থেকে ওটা বেরোচ্ছে না। তাহলে এর সঙ্গে তোমার মনও হয়তো ডিস্টার্ব হতে পারে। তাহলে এই 4টে জিনিসকে যদি ঠিক করে দেওয়া যায়, প্রোস্টেট ঠিক হয়ে যাবে। কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, ওপর থেকে ভালো খাবার, আর কিছু দিনের জন্য সুপার ফুড। বেশ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সকালে খালি পেটে লেবু জল খাওয়া ঠিক কি? একদম খাওয়া ঠিক, কিন্তু কিছু কিছু মানুষের লেবু জল খেলে অ্যাসিড করে যায়। কিন্তু আমার 16 বছরের অভিজ্ঞতাতে বলছি যে সকালবেলা যদি লেবু মুসুম্বি হয়, সে টক হলেও অ্যাসিড করবে না। আচ্ছা, তাতেও ভিটামিন সি আছে, আমলকিতেও ভিটামিন সি আছে, কমলা লেবুতেও ভিটামিন সি আছে, পাতিলেবুতেও ভিটামিন সি আছে, কিন্তু মুসুম্বি এমন ভিটামিন সি যাতে আমার শরীরে অ্যাসিডিটি করে না, সেই জন্য চোখ বন্ধ করে আমরা খালি পেটে মুসুম্বি খেতে পারি, কোনো অসুবিধা নেই। নার্ভের সমস্যায়ও সেম সমাধান। তার মানে একজন জিজ্ঞেস করেছেন, মলি দাস, তিনি বোধহয় নার্ভের সমস্যার কথা জিজ্ঞেস করেছেন। তো আপনি আজকের ভিডিও দেখলে বোধহয় আপনার পক্ষে ব্যাপারটা বোঝা সুবিধা হবে। ডাক্তারবাবু পরিষ্কারভাবেই বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করে দিয়েছেন কি কি জায়গায় প্রবলেম হতে পারে, তাই মানে আলাদা করে তো কিছু বলার নেই, দরকার নেই। কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, সুপার ফুড, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রপার ফুড প্ল্যান। আচ্ছা, থাইরয়েডের কথা জিজ্ঞেস করেছে অনেকে, থাইরয়েডে ভুগছি, ওষুধ খাই প্রত্যেক দিন, এটাকে কী করে ঠিক করবো? বেসিক্যালি ওই একই, থাইরয়েড বলে কোনো রোগ নেই, এটা হচ্ছে 3টে সমস্যার একটা রোগের নামকরণ করে দেওয়া হয়েছে, দ্যাট ইজ কল থাইরয়েড। 3টে রোগ কি? একটা রোগ প্রথম কনস্টিপেশন, 2টো রোগ আমার লিভার কাজ করে না, 3টে রোগ আমার গাট সিস্টেম ভালো নেই, মানে লিভার আর গাট সিস্টেম ভালো নেই, আর তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমার এক্সেসিভ রাগ, এক্সেসিভ ক্রোধ, এক্সেসিভ অভিমান, মানে মনের এমন একটা অবস্থা, আমি কাঁদছি, আমি রেগে গেছি, আমি কাউকে বলতে পারছি না, সাপ্রেস করা।
সেইগুলো মিলে কিন্তু থাইরয়েড। তার মানে থাইরয়েডের একটা ওষুধ খেলাম টপাং করে আর T3 T4 কমে গেলে এরকম হবে না। তাহলে কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, তার সঙ্গে সুপারফুড এবং তার সঙ্গে মানসিক একটা পিস। আর এই রকম যদি আমরা 1 মাস করতে পারি, থাইরয়েডের মেডিসিন বন্ধ। হাজার হাজার মানুষের বন্ধ হয়ে গেছে, ওনারও বন্ধ হয়ে যাবে। বেশ, আমার মনে হয় আমরা একটা এপিসোডের এন্ড অবধি এলাম। যেই এপিসোডটায় আমরা এর আগের এপিসোডটায় দেখেছি আপনাদের প্রচুর ভালোবাসা, আশা করি আপনাদের এই এপিসোডটা অতটাই ভালো লাগবে। আচ্ছা, আমরা প্রশ্নের উত্তর দিলাম। এবার যেটা আগেরবারও করেছিলাম এবারও করতে চাই, সেটা হলো 3টে টিপস নিতে চাই আপনার কাছ থেকে দর্শকদের জন্য, যে তারা কি কি করলে 3টে জিনিস করতে হবে তাদের প্রতিদিন, 3টে জিনিস যেটাতে তাদের জীবন মানে মন, শরীর এবং স্বাস্থ্য 3টেই ঠিক থাকে। বেসিক্যালি যদি প্রথম টিপসটা বলতে হয়, বাঁচা ইকুয়াল টু কাঁচা। মানে আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে কাঁচা খাবার খেতে হবে যতটা সম্ভব। কি করে পাবো, কেমন করে পাবো, সে প্রশ্নে আমি যাচ্ছি না। বাঁচা ইকুয়াল টু কাঁচা। সেকেন্ড টিপস, যদি না হতে চাই বরবাদ, তাহলে আমাকে দিতে হবে ধন্যবাদ। কারণ পৃথিবীতে ধন্যবাদ এমন একটা জিনিস, ফরগিভ, ক্ষমা করে দেওয়া, ধন্যবাদ করা, আমি শান্ত হয়ে যাব। এই যে অশান্ত শরীর, অশান্ত মন, তাহলে আমাকে শান্ত করতে গেলে ধন্যবাদ দিতে হবে সবাইকে। আমি বাবাকে, মাকে, স্ত্রীকে, কাজের লোককে, দোকানদারকে, সবাইকে ধন্যবাদ। কারণ তারা আছে বলেই আমার জীবন এত সুন্দর। তারা যদি না থাকতো আমার জীবন হয়তো আরও কঠিনতম হতে পারত। ঠিক। আর 3 নম্বর টিপস, জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তোমাকে থাকতে হবে শান্ত। কারণ তুমি যদি অশান্ত হও, তোমার নৌকায় ঢেউ লাগবে, আর নৌকা তখন ডুবে যাবে। সুতরাং আমরা কেউ চাই না নৌকা ডুবে যাক খুব জলদি। সুতরাং শান্ত, শান্তি, না অতীত না ভবিষ্যৎ, শুধুমাত্র বর্তমান। জীবনে কিছু হারাবার নেই, কারণ সবই জীবনে পাওয়া। কারণ এই পৃথিবী আমাকে দেবে, সেই জন্য পৃথিবীতে আমার আশা। তাহলে এরকম যদি আমরা মানসিকতা রাখি, আমরা সুস্থ থাকব। বেশ, খুবই সুন্দর 3টে টিপস। এবং এই 3টে টিপসের সঙ্গে বা এই পুরো এপিসোডটার সঙ্গে আমাদের যে বেসিক লাইন অফ থট, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, সেটা খুব মিলে যায় এই পুরো এপিসোডটার সঙ্গে। কারণ এই পুরো এপিসোডটার মধ্যে একটা পজিটিভ ভাবনা দেওয়ার চেষ্টা উনি করলেন, এবং আমার অবধি তো দুর্দান্তভাবে পৌঁছলো যে সব কিছুর বাইরে এই সব কিছু, পৃথিবীর যত অসুস্থতা, যত কিছু, এই সমস্ত ভয়, এই সমস্ত একটা চারিদিকে একটা বিভিন্ন রকম যে এই অসুস্থ হয়ে যাচ্ছে, ও অসুস্থ হয়ে যাচ্ছে, এই সব কিছুর বাইরে কিন্তু আসলে পৃথিবীতে একটা পজিটিভ জায়গা বা পজিটিভ থিঙ্কিংয়ের জায়গা খুবই আছে। এবং উনি যেটা 3টে কথা বললেন, সে 3টে কথা কিন্তু আপনার মেন্টাল হেলথের জন্য, আপনার মেন্টাল হেলথ মানে মন যদি ঠিক থাকে, তাহলে ডাক্তারবাবু যেরকম বললেন যে বাকি সবটাও ঠিক থাকবে। আশা করি আজকের এপিসোডও আপনাদের ভালো লেগেছে। যেরকম আগের এপিসোডটায় আপনারা রিয়্যাক্ট করেছিলেন, খুবই আনন্দ পেয়েছি আমি এবং ডক্টর সমীর কুমার ধারা দুজনেই আমরা খুবই আনন্দ পেয়েছি। এরকম এত মানুষের ভালোবাসা পেতে কার না ভালো লাগে। আজকের এপিসোডটা এখানেই শেষ করব, কারণ এই এপিসোডগুলো আশা করি এর ভবিষ্যতে আরও একটা বিষয় নিয়ে, আরও একটা বই নিয়ে, যে 2টো বইয়ের কথা বললেন, যে 3টে বইয়ের কথা ইনফ্যাক্ট বললেন, একটা পরবর্তীতে আসছে এই খাবার দোকান ওষুধ আর লাস্ট ডক্টর, সেটা দুটো ইমিডিয়েটলি অ্যাভেলেবেল হয়ে যাবে। আজকে প্রিন্ট হচ্ছে বললেন লাস্ট ডক্টরটা, মানে আজকে যে ডেটে শ্যুট হচ্ছে সেই ডেটে, সেটা আমি যখন এপিসোড বেরোবে তখন নিশ্চয়ই অ্যাভেলেবেল হয়ে যাবে। এই 2টো বই অলরেডি অ্যাভেলেবেল। আপনাদের যদি কোনো প্রশ্ন আরও থেকে থাকে, তাহলে এই বইগুলো থেকে কিন্তু সেই আনসারটা আরও ইজিলি পাওয়া যাবে, আরও ক্লিয়ারলি পাওয়া যাবে। কারণ খুব ডিটেলে লেখা বইগুলো, আমি নিজেও পড়ছিলাম, দেখছিলাম বইটা, খুবই ডিটেলে লেখা। তো আজকের এপিসোডের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনোভাবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান, কীভাবে যোগাযোগ করবেন তার ডিটেল নিচে দেওয়া আছে। আর যদি মনে হয় যে কোনো রকম প্রশ্ন আপনাদের কাছে আছে, কমেন্টে অবশ্যই সেই প্রশ্নগুলো করবেন। আমরা চেষ্টা করব যদি পরবর্তীতে আরেকটা এপিসোড করি, সেখানে নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেওয়া, যেভাবে আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। বাট আশা করি অনেক প্রশ্নের উত্তর আপনারা অলরেডি এই এপিসোড থেকে পেয়ে গেছেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। থ্যাংক ইউ ডক্টর সমীর কুমার ধারা ফর কামিং এগেন। খুবই ভালো লাগলো, দারুণ একটা সেশন এনজয় করলাম আমরা। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যারা বারবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।